হাতটা দাও তো। ঠিক আছে। সবাই কি শুনতে পাচ্ছে কিনা? আরে, ঠান্ডায় 12টা বেজে গেছে। আমি নিজে ডাক্তার হলেও মাঝে মাঝে আমার ঠান্ডা লাগে, অ্যালার্জির সমস্যা যেহেতু আছে। যার অ্যালার্জির সমস্যা আছে শুধু সেই বুঝে কতটা পেরেশানির মধ্যে জীবন কাটাতে হয়। তো আজকে কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ পড়া পড়বো। আজকে চ্যাপ্টারটা আমরা শেষ করব। আজকে দুটো টপিক আমরা পড়বো। জিনতত্ত্বের শেষ অংশটুকু, যেখানে রক্তের গ্রুপ, এটা কিন্তু অত্যন্ত দারুণ একটা পড়া, খুবই গুরুত্বপূর্ণ পড়া। এবং বিবর্তন থেকে কিছু পড়া আমরা পড়বো। যদিও বিবর্তন থেকে সিকিউ আসে না বললে ভুল হবে, বিবর্তন থেকেও সিকিউ আসে, কিন্তু কম আসে আর কি। কিন্তু কী কী পড়তে হবে সব আমি বলে দিব। তো আজকের ক্লাসটা শুধুমাত্র ফেসবুকে হচ্ছে, কারণ ওয়েব অ্যাপটাতে ঝামেলা। ওয়েব অ্যাপ ইজ নট, ওয়েব অ্যাপটা ভালো চলছে না। তো আশা করি নেক্সট দিন থেকে ওয়েব অ্যাপ চালু হয়ে যাবে। কোনো সাইকেলই তো ওয়েব অ্যাপ চলার কথা না। তো লেটস স্টার্ট। চলো আমরা আজকে রক্তের গ্রুপ থেকে পড়ালেখা শুরু করি। গতদিন কিন্তু বাকিটুকু পড়িয়ে দেওয়া হয়েছে, তোমাদের যদি মনে পড়ে। আজকে রক্তের গ্রুপ। তো আমরা সবাই জানি যে আমাদের রক্তের গ্রুপ হয়, তোমার রক্তের গ্রুপ এ পজিটিভ, নাহলে এ নেগেটিভ, বি পজিটিভ নাহলে বি নেগেটিভ, ও পজিটিভ নাহলে ও নেগেটিভ, এবি পজিটিভ বা এবি নেগেটিভ। তোমাদের এক একজনের রক্তের গ্রুপ কিন্তু এক একটা। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো আমার কোনটা, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। তো তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম, কখনো যেন বিপদে আপদে পড়ি, তোমাদের যাতে বি পজিটিভ রক্ত আছে, আমাকে একটু রক্ত ডোনেট করতে এসো। আচ্ছা, কিন্তু কেউ যদি বলো যে ভাইয়া আপনার রক্ত বি পজিটিভ, ইস, আপনি কখনো বিপদে পড়লে আপনাকে রক্ত দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভাইয়া আমার রক্তের গ্রুপ না ও পজিটিভ, আমি কি আপনাকে রক্ত দিতে পারবো? আমি তোমাকে বলবো ইউ আর ওয়েলকাম। হ্যাঁ, তুমি আমাকে রক্ত দিতে পারবা। ও পজিটিভ, তাহলে যদি আমাকে রক্ত দিতে চায় তাহলে হ্যাঁ, রক্ত দিতে পারবা। কেউ যদি আমাকে বলো ভাই আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, আমি কি আপনাকে রক্ত দিতে পারবো? উত্তর হলো না, তুমি আমাকে রক্ত দিতে পারবা না। আচ্ছা ফাইন, ভাইয়া আমার রক্তের গ্রুপ এ বি পজিটিভ। আমার রক্তের গ্রুপ এ বি পজিটিভ, আমি কি আপনাকে রক্ত দিতে আমি কি আপনাকে রক্ত দিতে পারবো? উত্তর হলো না, তুমি আমাকে রক্ত দিতে পারবে না। তাহলে আমাকে রক্ত দিতে পারবে কারা? যারা শুধু বি পজিটিভ তারা। এবং আমাকে রক্ত দিতে পারবে কারা? যারা ও পজিটিভ। যারা ও পজিটিভ তারা তারা আমাকে রক্ত দিতে পারবে। তাহলে এই যে আমি একটা বাধা তৈরি করলাম, কেউ কেউ রক্ত দিতে পারছে, ওরা রক্ত দিতে পারছে, কিন্তু বাকিরা পারছে না, এই কারণটা কি সেটা নিয়েই আজকে আমরা পড়ালেখা করব। তার আগে আমরা এটা নিয়ে পড়ালেখা করব, এই যে রক্তের গ্রুপ, এই জিনিসটা কি, এই জিনিসটা কিভাবে আসলো, এই জিনিসটা তো আগে বুঝতে হবে। রক্তের গ্রুপ আমরা কিসের ভিত্তিতে ঠিক করি, এবং এই যে পজিটিভ বলতেছি, যে নেগেটিভ বলতেছি, হোয়াট ডাজ দ্যাট মিন? এইটাই তো সবার আগে বুঝতে হবে। রক্তের আবার গ্রুপ আছে নাকি? সবার রক্তই তো লাল। হ্যাঁ, রক্তের গ্রুপ আছে, এবং সেইটা কিভাবে আছে সেটাই আমরা পড়বো। তোমরা সবাই জানো আমাদের আমাদের যে লোহিত রক্তকণিকা, যেটা আমাদের রক্তকে লাল করে, তাই না? আমাদের যে লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকার এই বক্সটাই আমাদেরকে বুঝতে হবে। সেই লোহিত রক্তকণিকার তো একটা কোষ,
এটাকে যদিও আমরা কোষ নাম দেই না, কিন্তু এটা তো আসলে একটা কোষ, তাই না? যদিও এটাকে আমরা বলি যে এটা কোনো কোষ না, কিন্তু যতই কোষ না বলো, কিন্তু কোষের অনেক কিছুই তো এর মধ্যে আছে। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা, কোষের কোন জিনিসটা এর মধ্যে আছে? এর চারপাশের যে মেমব্রেনটা, যেটাকে আমরা বলবো প্লাজমা মেমব্রেন, যেমন এই মেমব্রেনের মধ্যে অনেকগুলো প্রোটিন লাগানো আছে। এই প্রোটিনগুলোর মধ্যে বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখলেন যে একগুলা প্রোটিন আছে যেগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যেমন যার রক্তের গ্রুপ এ, তার প্রোটিনগুলো ধরো দেখতে এই রকম। যার রক্তের গ্রুপ বি, তার প্রোটিনগুলো দেখতে এই রকম। যার রক্তের গ্রুপ এ বি, তার শরীরে এটাও আছে, তার প্রোটিনগুলো দেখতে এই রকম। যার রক্তের গ্রুপ ও মানে 0, যার কোনো প্রোটিন নাই। তাহলে রক্তের গ্রুপ আমরা কিসের ভিত্তিতে ঠিক করতেছি? আমরা ঠিক করছি লোহিত রক্তকণিকার গায়ে থাকা প্রোটিনের ভিত্তিতে। এই প্রোটিনগুলোকে আমরা বলবো অ্যান্টিজেন। এই প্রোটিনগুলোর আমরা নাম দিব কি? অ্যান্টিজেন। তাহলে কিসের ভিত্তিতে রক্তের গ্রুপ ঠিক করা হয়? রক্তের গ্রুপ ঠিক করা হয় লোহিত রক্তকণিকার গায়ে থাকা অ্যান্টিজেনের ভিত্তিতে। যার শরীরে এ অ্যান্টিজেন থাকবে তার নাম ব্লাড গ্রুপ এ। যার শরীরে বি অ্যান্টিজেন থাকবে তার নাম ব্লাড গ্রুপ বি। যার শরীরে কোনো অ্যান্টিজেনই থাকবে না তার নাম ব্লাড গ্রুপ ও। যার শরীরে দুইটাই থাকবে তার নাম ব্লাড গ্রুপ এ বি। কথাটা ক্লিয়ার? তাহলে আমার রক্তের গ্রুপ বি, তার মানে আমার শরীরে এই রকম অ্যান্টিজেন আছে। যারটা এ, তার শরীরে এই রকম অ্যান্টিজেন আছে। ওকে, দিস ইজ গুড। তো তোমরা সবাই জানো যে অ্যান্টিজেন থাকলে সেটাকে নষ্ট করার জন্য অ্যান্টিবডিও থাকবে। এখন যার শরীরে এ অ্যান্টিজেন আছে, তার শরীরে যদি এ অ্যান্টিবডি থাকে, তাহলে তো এই অ্যান্টিজেন আর ওই অ্যান্টিবডি মিলে মারামারি করে দুজন মিলে ধ্বংস হয়ে যাবে। চোর আর পুলিশ। ভাইয়া আগের ক্লাসটা ওয়েব অ্যাপে ইংরেজি ভার্সনের আসছে। ওটা ইউটিউবে আপলোড করা হয়েছে। ইউটিউবের লিঙ্কটা ইংরেজি ভার্সন অটোমেটিক হয়ে গেছে, আমি বলে দিচ্ছি এখনই, দেখছি। জিনতত্ত্ব বিবর্তন লাস্ট ক্লাসটা ইংরেজি ভার্সন হয়ে গেছে ইউটিউবে। ওদের ইউটিউব সেটিং, আমাদের না, আমাদের এখানে সব হবে। মানে ওদের ইউটিউব সেটিং এ জায়গাটাকে ওয়েব অ্যাপ থেকে ইউটিউব সেটিং চেঞ্জ করা যায় নাকি? ওয়েব অ্যাপ বলতে আলটিমেটলি এটা ইউটিউবেই যাচ্ছে। ওরা পারবে? হ্যাঁ, ওদেরকে বলা হচ্ছে তোমাদের ইউটিউব সেটিং এ এটা ডাউনলোড করো। তারপরে তুমি চেক করো তুমি আপলোড করার সময় ইংলিশ হয়েছে কিনা। তোমাদের ইউটিউব সেটিংটা চেঞ্জ করে নাও। এই যে দেখো ক্লাস আসতেছিল আমার ফোনে, এখন ঢুকছি। আচ্ছা, তোমার ফোনে ওই যে দেখো তো ওখানে ক্যাপশন অপশন চালু করা আছে নাকি, সেটা চেঞ্জ করে দাও। আচ্ছা, তাহলে কারো শরীরে যদি এ অ্যান্টিজেন থাকে, আবার এ অ্যান্টিবডি থাকে, তাহলে এ অ্যান্টিজেন আর এ অ্যান্টিবডি মারামারি করে তো কোষটা মারা যাবে। তাহলে তো কোষটা মারা যাবে বা মৃত্যুবরণ করবে। সেই জন্য যে কোষটা তো যাতে মারা না যায়, আমাদের এখানে 100% বাংলা আছে। আচ্ছা, কোষটা যাতে মারা না যায় সেজন্য যার ব্লাড গ্রুপ এ, তার শরীরে এ অ্যান্টিবডি থাকে না, তার শরীরে আল্লাপাক অন্য একটা অ্যান্টিবডি দিয়ে রাখছে, অ্যান্টি-বি অ্যান্টিবডি। দেখতে পাচ্ছ? যার ব্লাড গ্রুপ, কেবল তো পড়া শুরু করলাম, হ্যাঁ এখন থেকে কন্টিনিউ করো, যারা নতুন যুক্ত হচ্ছে এখন থেকে কন্টিনিউ করো। যার ব্লাড গ্রুপ এ, অর্থাৎ যার লোহিত রক্তকণিকার বাইরে এ অ্যান্টিজেন আছে, তার প্লাজমার মধ্যে অ্যান্টিবডিগুলো কোথায় থাকে? প্লাজমার মধ্যে। দেখো অ্যান্টিবডিগুলো কোথায় থাকে? প্লাজমার মধ্যে। তার প্লাজমার মধ্যে অ্যান্টি-বি অ্যান্টিজেন থাকবে। তার প্লাজমার মধ্যে থাকবে অ্যান্টি-বি অ্যান্টিজেন। যার ব্লাড গ্রুপ বি, তার শরীরে উল্টা অ্যান্টিজেনটা থাকবে, কারণ ওইটা যদি থাকে, বি এর সাথে বি ফাইট করে তো সব জিরো হয়ে যাবে। তার শরীরে থাকবে অ্যান্টি এ। যার এবি অ্যান্টিজেন, তার শরীরে তো কোনো অ্যান্টিবডি দেওয়ার সুযোগ নাই, কারণ দিলেই তো অ্যান্টিজেনের সাথে ঝগড়া করবে। যার ও অ্যান্টিজেন, তাকেও তো কোনো অ্যান্টিবডি দেওয়ার সুযোগ, তাকে দেখো ওর কোনো অ্যান্টিজেন নাই, তাহলে ওকে দুইটা অ্যান্টিবডি দেওয়া হলো। তাহলে তাকায় দেখো তো, ব্যাপারটা বুঝো। যার এ অ্যান্টিজেন তার বি অ্যান্টিবডি, যার বি অ্যান্টিজেন তার এ অ্যান্টিবডি, যার দুইটা অ্যান্টিজেন তার কোনো অ্যান্টিবডি নাই, যার কোনো অ্যান্টিজেন নাই তার কয়টা অ্যান্টিবডি থাকবে? দুইটা অ্যান্টিবডি থাকবে। প্রিয় ছোট্ট ভাই বোনেরা, এই জায়গাটা খুবই তাহলে গুরুত্বপূর্ণ, রাইট? তাহলে দেখো তো, যার এ অ্যান্টিজেন থাকবে তার বি অ্যান্টিবডি থাকবে, যার বি অ্যান্টিজেন তার এ অ্যান্টিবডি, যার দুইটা অ্যান্টিজেন তার কোনো অ্যান্টিবডি নাই, যার কোনো অ্যান্টিজেন নাই তার দুইটা অ্যান্টিবডি। এইটুকু বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় ছোট্ট ভাই বোনেরা, এইটা যদি বুঝো, এইটা তো খুব ইজি, এইটা সবাই বুঝে, কিন্তু এর পরের পড়াটা না সবাই বুঝতে পারে না। এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই যে অ্যান্টিবডি পরিমাণ
শরীরে অনেকটুকু থাকে, অনেক পরিমাণে তোমার রক্তের মধ্যে থাকে, অনেক পরিমাণে। ধরো যার রক্তের মধ্যে বি অ্যান্টিবডি আছে, তার শরীরে তুমি কোনোভাবেই বি অ্যান্টিজেন যুক্ত রক্ত ঢুকাইতে পারবা না, কারণ ঢুকাইলেই এই বি অ্যান্টিবডিগুলো ওই বি অ্যান্টিজেনকে আক্রমণ করে মেরে দিবে। তাহলে তুমি যদি কোনো গ্রুপ এর মানুষকে বি গ্রুপের রক্ত দাও, তাহলে সাথে সাথে সেটা মারা যাবে। তার মানে তুমি গ্রুপ এর রক্তকে বি এর রক্ত দিতে পারবা না। ওকে, তাহলে গ্রুপ এ কে কি এ বি দিতে পারবে? হ্যাঁ, এ বি দিলা। দেখো তো, যদি এ বি দেয়, এখানে তো অ্যান্টি বি আছে, এর শরীরেও তো বি আছে, এই বিটাকে সাথে সাথে মেরে দিবে, ফলে কোষটা মারা যাবে। তাহলে একে বিও দিতে পারবে না। দেখো, একে চাইলেও বি দিতে পারবে না, কারণ এই বি সাথে সাথে আক্রমণ চালাবে। ওকে, তাহলে ভাই একে কে দিতে পারবে? একে কে ও দিতে পারবে? হ্যাঁ, দেখো ও একে দিতে পারবে। কেন ও একে দিতে পারবে? কারণ ও এর শরীরে তো কোনো অ্যান্টিজেনই নাই। বি অ্যান্টিবডি কাকে গিয়ে মারবে? এ মারতে যাবে, কিন্তু দেখবে এখানে তো কেউ নাই, ফলে ও রক্তটা এই জায়গাতে দিতে পারবে। তাহলে দেখো তো, কেন এ ব্লাড গ্রুপকে শুধুমাত্র নিজের ব্লাড গ্রুপ এ এবং ও, এই দুইজন কেন মাত্র রক্ত দিতে পারবে? এর কারণ হলো বি অ্যান্টিবডি থাকার জন্য বি কেও নষ্ট করবে, এ বির বি কেও নষ্ট করবে, সেই জন্য বি এবং এ বি ওকে দিতে পারবে না, ওকে এ এবং ও দিতে পারবে। একই কথা বি এর শরীরে অ্যান্টিজেন আছে, তাহলে তুমি যদি ওকে এ ব্লাড গ্রুপে রক্ত দাও, ও এটাকে মেরে দিবে। ওকে যদি এবি ব্লাড গ্রুপে রক্ত দাও, এটাকেও মেরে দিবে। কিন্তু তুমি যদি ও ব্লাড গ্রুপ দাও, ও তো মারার কাউকে পাবে না, তার মানে ও ওকে দিতে পারবে, ও দিতে পারবে, ও পারবে না, ও পারবে না। আর নিজের গ্রুপকে তো নিজের রক্ত দিতে পারবেই, কারণ একই রকম রক্ত, কোনো চেঞ্জ নাই। ওকে, এরপরে দেখো তো, এর তো কোনো অ্যান্টিবডি নাই, মানে এ তো মারার জন্য একে সবাই দিতে পারবে। এও যদি ওকে দাও, একে কেউ আক্রমণ করতে পারবে না। বিও যদি ওকে দাও, ওকে কেউ আক্রমণ করতে পারবে না। ও যদি ওকে দাও, কারণ এর শরীরে তো লড়াই করার মতো কেউ নাই। এর শরীরে অ্যান্টিবি রেডি হয়ে থাকে, বি পাইলেই মারে ফেলবো। এর শরীরে অ্যান্টি রেডি হয়ে থাকে, এ অ্যান্টিজেন পাইলেই মারে ফেলবো। দেখো, এই জায়গায় তো মেরে ফেলার মতো কেউ নাই, ফলে একে সবাই রক্ত দিতে পারে। এই জন্য এবিকে বলা হয় সর্বজনীন। সবার কাছ থেকে এবিকে বলা হয় সর্বজনীন গ্রহিতা। এবিকে কি বলা হয়? এবিকে বলা হয় সর্বজনীন গ্রহিতা। তাহলে তোমাদেরকে প্রশ্ন করা হবে, সর্বজনীন গ্রহিতা নামে কে পরিচিত? উত্তর হলো এবি। এবিকে বলা হয় সর্বজনীন গ্রহিতা, কারণ ওকে সবাই দিতে পারবে। কেন সবাই দিতে পারবে? কারণ ওর শরীরে কোনো অ্যান্টিবডি নাই। অ্যান্টিবডি নাই বলে ও কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াই করবে না। ওর কাছে এ অ্যান্টিজেনও সেফ, ওর কাছে বি অ্যান্টিজেনও সেফ, ওর তো কোনো অ্যান্টিজেনই নেই, ওর আর সেফটির কি আছে? ঠিক আছে, ওকে ভাইয়া, অটো ডাব ফিচারটা আপলোড করার সময় অফ করে দিলে আর অটো ডাব হবে না, বাট অলরেডি যাদের অটো ডাব হয়ে গেছে তারা কীভাবে সলভ করবে সেটা বলো। আচ্ছা, সুন্দর। এইবার তাহলে সর্বজনীন গ্রহিতা, ও দেখো তো, ওকে ওর শরীরে এ অ্যান্টি এও দাঁড়ায় আছে, অ্যান্টি বিও, ওরা এ কে পাইলে মারে ফেলবে। তাহলে যখনই এ ঢুকবে সাথে সাথে মারে দিবে, যখনই বি ঢুকবে সাথে সাথে মারে দিবে। এ বি ঢুকলে দুইজন মিলে মারবে। ওকে খেয়াল করো, কেউ দিতে পারবে না, ও কারো কাছ থেকে রক্ত নিতে পারবে না, ও শুধুমাত্র ও এর কাছ থেকেই রক্ত নিতে পারবে। তাহলে ও ভাগ্যটা কতটা খারাপ। কিন্তু মজার ব্যাপারটা দেখো তো, ও মনে পড়ে, ও এর শরীরে যেহেতু কোনো অ্যান্টিজেন নাই, ও কিন্তু এবিকে দিতে পারে, ও কিন্তু এ কে দিতে পারে, বি কে দিতে পারে, ও কিন্তু এ বি কেও দিতে পারে, সবাইকেই দিতে পারে। ও নিজেকে তো দিতে পারেই, ও দিতে পারে সবাইকে, কিন্তু নিতে পারে না কারো কাছ থেকে। সেজন্য ওকে বলা হয় সর্বজনীন দাতা। সর্বজনীন দাতা বা ডোনার, দুইটা ও আছে, তাহলে ও গ্রুপ হলো সর্বজনীন ডোনার। কথাটা যাতে মনে থাকে, সর্বজনীন দাতা, ডোনার, DONOR, সর্বজনীন দাতা বা ডোনার। খেয়াল করছো কি, এবি সবার কাছ থেকে নিতে পারে, কতটা ভাগ্যবান। ও নিজেকে বিলাই দেয়, কিন্তু কারো কাছ থেকে নিতে পারে না। মেকানিজমটা কি বলে দিলাম। মেকানিজমের মূল কথাটা হলো অ্যান্টিবডি। যার শরীরে বি অ্যান্টিবডি থাকবে, বি যুক্ত কেউ তাকে দিতে পারবে না।
যার শরীরে অ্যান্টি এ অ্যান্টিবডি থাকবে, এ যুক্ত কেউ তাকে রক্ত দিতে পারবে না। যার শরীরে কোনো অ্যান্টিবডি থাকবে না তাকে সবাই দিতে পারবে, সবাই দিতে পারবে। যার শরীরে দুইটা অ্যান্টিবডি থাকবে তাকে কেউ দিতে পারবে না। তাহলে অ্যান্টিবডি সবাই তাহলে বুঝতে পারছে কি মেইন জিনিসটা কোনটা? মেইন জিনিসটা কিন্তু অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি থাকলে কেউ তাকে রক্ত দিতে পারবে না। দ্যাটস গুড। ওকে, এবার জিনিসটাকে আরেকটু কঠিন করে ফেলা যাক। জিনিসটাকে আরেকটু কঠিন করে ফেলি, আরেক ডিগ্রি লেভেল আপ করি। ওকে, চলো জিনিসটাকে আরেক ডিগ্রি লেভেল আপ করি। ওকে ফাইন। এবার আমরা পজিটিভ নেগেটিভ ব্লাড গ্রুপের কথা বলবো। এইবার আমরা এখানে আরেকটা শব্দ অ্যাড করব, সেটার নাম আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো পজিটিভ নেগেটিভ। আচ্ছা ঠিক আছে, এটা নতুন আরেকটা। তো এই ছবিটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো কখন আমরা পজিটিভ বলি, কখন আমরা নেগেটিভ বলি? তো একটু আগে তো দেখলাই কোনটা এ, কোনটা বি, কোনটা সি বলছে, কোনটা এ বি, কোনটা ও, সেটা তো আমরা দেখলাম। যার এ অ্যান্টিজেন থাকে সে এ, যার বি অ্যান্টিজেন থাকে সে বি, যার দুটাই থাকে সে এ বি, যার একটাও থাকে না সে ও বা জিরো। এইখানে দেখো তো পজিটিভের ক্ষেত্রে তুমি তাকাও, এটা তো এ, এটা বি, যাদের দুইটাই থাকবে এ বি, যার একটাও থাকবে না। কিন্তু দেখো তো এটা ছাড়াও প্রত্যেকেরই একটা করে সবুজ অ্যান্টিজেন আছে, এটা এক্সট্রা। এ ছাড়াও এটা এক্সট্রা। এই সবুজটা এরও আছে, এরও আছে, এরও আছে, ওরও আছে। এই সবুজ অ্যান্টিজেনটার নাম আরএইচ অ্যান্টিজেন। আরএইচ অ্যান্টিজেন। তো যার এই আরএইচ অ্যান্টিজেনটা থাকবে তাকে আমরা বলবো পজিটিভ। আরএইচ মানে, আরএইচ কথাটা আসছে রেসাস থেকে। রেসাস কি জিনিস? তুমি বলবো ভাই হোয়াট ইজ রেসাস? এইটা আবার এই নতুন শব্দ কোথা থেকে আসলো? আরএইচ মানে কি? তো রেসাস কি জিনিস এইটা নিজে দেখলেই হবে, নিজেই বুঝতে পারবা। এই যে রেসাস হলো এই বানরগুলা, এই বানরগুলার সাথে আমরা সবাই পরিচিত। মানুষের কাছাকাছি ভাই, তাই না? মানুষের কাছাকাছি ভাই, দেখতে পাচ্ছ? রেসাস মানুষের কাছাকাছি ভাই, রেসাস। এই বানরগুলার শরীরে এই ফ্যাক্টরটা প্রথম আবিষ্কৃত হয়, সেজন্য এই ফ্যাক্টরটার নাম আরএইচ ফ্যাক্টর। তো যা মানুষের শরীরেও এটা আছে, এটা বানরের শরীরে আবিষ্কৃত হয়, কিন্তু এটা মানুষের শরীরেও আছে। আবিষ্কার হতে একটু দেরি হয়েছে, আগে বানরের শরীরে খুঁজে পাওয়া গেছে। তো এই ফ্যাক্টরটাকে আমরা বলবো রেসাস ফ্যাক্টর। তো যাদের শরীরে রেসাস ফ্যাক্টর থাকবে তাদেরকে আমরা বলবো পজিটিভ, যাদের শরীরে রেসাস ফ্যাক্টর থাকবে না তাদেরকে আমরা বলবো নেগেটিভ। ওকে ছোট্ট ভাই বোনেরা, এইবারে যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এইটা বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। ধরো এইটা একটা মানুষ, এইটা একটা মানুষ, ধরো মানুষ। ওকে, এই মানুষটা রক্তের গ্রুপ এ পজিটিভ, অর্থাৎ এর লোহিত রক্তকণিকার মধ্যে এর লোহিত রক্তকণিকার মধ্যে এ আছে আর আরএইচ আছে। আর এর লোহিত এ হলো এ নেগেটিভ, এর লোহিত রক্তকণিকার মধ্যে এ আছে কিন্তু আরএইচ নাই। পার্থক্যটা কি? এর আরএইচ আছে, ওর আরএইচটা নাই। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আরএইচ থাকা মানে কি? আরএইচ থাকা মানে একটা এক্সট্রা অ্যান্টিজেন থাকা, অ্যান্টিজেন। তুমি যদি এই পজিটিভ মানুষটার রক্ত এই নেগেটিভ মানুষটাকে দাও, তুমি যদি এই পজিটিভ মানুষটার রক্ত এই নেগেটিভ মানুষটাকে দাও, খেয়াল করো তো এর বডির যে কোষগুলা তারা সবাই এ অ্যান্টিজেনকে চিনে। এ অ্যান্টিজেনকে সে চিনতে পারবে যে হ্যাঁ এটা তো আমার শরীরেও আছে, ওর শরীর থেকেও আসে, তার মানে এটা ক্ষতিকর না। কিন্তু এর বডির যে কোষগুলা, ও কিন্তু কোনোভাবেই আরএইচকে চিনে না, কারণ ও তো নেগেটিভ। ওর বডির কোষগুলা জানেই না আরএইচ কি। যখনই ওর শরীরে এই আরএইচ অ্যান্টিজেন প্রবেশ করবে, যখনই এই মানুষটা নেগেটিভ মানুষটার শরীরে আরএইচ অ্যান্টিজেন প্রবেশ করবে, সাথে সাথে প্রতিরক্ষা ব্যবস্থার
চ্যাপ্টারটা আমরা সবাই পড়ে আসছি, লাস্ট এই চ্যাপ্টারটাই তো পড়ালাম। প্রতিরক্ষা ব্যবস্থায় বি কোষ, প্লাজমা কোষ, প্রতিরক্ষা ব্যবস্থার বি কোষ বা প্লাজমা কোষ এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টিবডি তৈরি হয়ে সাথে সাথে সবগুলো আরবিসিকে মেরে ফেলবে। তার মানে তুমি কখনোই কোনো নেগেটিভ মানুষকে পজিটিভ রক্ত, নেগেটিভ মানুষকে, নেগেটিভকে তুমি চাইলেও পজিটিভ দিতে পারবা না। তুমি কোনো নেগেটিভ মানুষকে চাইলেও পজিটিভ রক্ত দিতে পারবা না। কথাটা কি ক্লিয়ার? কারণ যখনই পজিটিভ রক্ত দিবা সেই RH এর বিরুদ্ধে, সেই RH এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। যখনই রক্ত দিবা কি হবে? RH এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ঠান্ডা লাগছে, সবাই কি বুঝতে পারছি? তার মানে তুমি কখনোই নেগেটিভকে পজিটিভ নেগেটিভকে কখনোই পজিটিভ দিতে পারবে না। ঠিক আছে, তাহলে পজিটিভকে কি নেগেটিভ দেওয়া যাবে? ওকে, তাহলে পজিটিভকে কি নেগেটিভ দেওয়া যাবে? তো পজিটিভকে নেগেটিভ দেওয়া যাবে কিনা, তাহলে এই সিনারিওটা আমরা চিন্তা করি, পজিটিভকে নেগেটিভ দেওয়া যাবে কিনা। দেখো তো, তুমি যদি পজিটিভকে নেগেটিভটা দাও, এর রক্তটা এখানে দিলা, এর বডির যে কোষগুলা তারা তো এই এটাকে চিনে, বলবে হ্যাঁ এই এটা তো আমার শরীরেও আছে, তার মানে এটা তো ক্ষতিকর কোনো কিছু না, ক্ষতিকর তো কোনো কিছু না, একে এর বডির কোষগুলো আক্রমণ করবে না, কারণ এই এটা এর শরীরেও আছে, এর শরীরেও আছে। তার মানে যার কিছু নাই, অ্যান্টিজেন, অ্যান্টিজেন না থাকলে তুমি সেটা দিতে পারবা, কিন্তু এক্সট্রা কোনো কিছু কারো শরীরে ঢোকাতে পারবা না। তার মানে অবশ্যই নিঃসন্দেহে, আমরা নিঃসন্দেহে পজিটিভ ব্যক্তিকে, পজিটিভকে তুমি চাইলেই নেগেটিভ রক্ত দিতে পারবা, কারণ নেগেটিভ রক্ত দিলে ওখান থেকে ক্ষতির কোনো সম্ভাবনা নেই। তার মানে কি দাঁড়ালো বিষয়টা? তুমি এ পজিটিভ এ নেগেটিভকে দিতে পারবা না, কিন্তু এ নেগেটিভ এ পজিটিভকে দিতে পারবে। কথা ক্লিয়ার? একইভাবে আমরা একটু আগেই বললাম ও সবাইকে দেয়, কিন্তু ও যদিও সবাইকে দেয়, কিন্তু দেখো তো ও পজিটিভ কি এ নেগেটিভকে দিতে পারবে? তোমরা আমাকে বলো তো, ও পজিটিভ কি নেগেটিভকে দিতে পারবে? তোমরা আমাকে বলো হ্যাঁ নাকি না। ও পজিটিভ কি এ নেগেটিভকে দিতে পারবে? ও পজিটিভ কি বি নেগেটিভকে দিতে পারবে? ও পজিটিভ কি এ বি নেগেটিভকে দিতে পারবে? এগুলো কি পারবে? পজিটিভ কি নেগেটিভকে দিতে পারবে? পজিটিভ নেগেটিভকে কোনোভাবেই দিতে পারবে না, কিন্তু ও নেগেটিভ সবাইকেই দিতে পারবে। কিন্তু তুমি যদি চিন্তা করো ভাই ও নেগেটিভ পারবে, হ্যাঁ ও নেগেটিভকে তো দিতে পারবেই, ও পজিটিভকেও তো দিতে পারবে, কারণ নেগেটিভ দিলে তো সমস্যা নাই, নেগেটিভে তো ওই বিষটা নাই। অ্যান্টিজেনটাকে তুমি যদি বিষের মতো চিন্তা করো, অ্যান্টিজেন মানেই বিষ, বিষের মতো চিন্তা করো, ওর তো বিষ নাই, ও সবাইকে দিতে পারবে। তাহলে বাস্তবতা হলো ও নেগেটিভ এইটা হলো আসলে ইউনিভার্সাল ডোনার। ও গ্রুপ ইউনিভার্সাল ডোনার, আরও স্পেসিফিকলি বললে ও নেগেটিভ আসলে ইউনিভার্সাল ডোনার। তুমি ডাক্তার, তুমি একটা হাসপাতালে কাজ করো, একটা এলাকায় ভয়ঙ্কর বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই এলাকায় ধরো 10 জন মানুষ তোমার হাসপাতালে এসেছে, তোমার আন্ডারে ভর্তি, ওদের প্রত্যেককে রক্ত লাগবে, ওদের ধরো এক একজনের এক এক গ্রুপের রক্ত, কারো বি, কারো এ বি, কারো এ, তুমি এই পরিমাণ রক্ত পাচ্ছ না। ইমার্জেন্সি সিচুয়েশনে
তুমি যদি তোমার কাছে যদি ও নেগেটিভ রক্ত থাকে তুমি সবাইকে এই রক্তটা বিনা চিন্তায় দিয়ে দিতে পারবা। এইটা একদম সেফেস্ট ব্লাড, এই ব্লাডটা একদম সেফেস্ট। তোমার কাছে ওই গ্রুপের রক্ত নাই, ধরো তোমার কাছে 10 ব্যাগ বি পজিটিভ রক্ত দরকার কিন্তু তোমার কাছে নাই, কিন্তু তোমার কাছে ও নেগেটিভ যদি থাকে তুমি এটা সবাইকে দিতে পারবা, কারণ ওই ইউনিভার্সাল ডোনার। আচ্ছা, এখন তাহলে ইউনিভার্সাল ডোনারকে আমরা আপডেট করে ফেললাম আরেকটু লেভেল। তোমার মনে পড়ে কি না আমরা বলেছিলাম এই ছবিটা থেকে, আমরা আবারও মনে করাই দিই, তোমরা যেহেতু ছোট মানুষ, এই ছবিটাতে দেখো, কিরে ছবিটা গেল কই, ছবি তো ওপেন করলাম। তো এই ছবিতে দেখো, আমরা তো এই ছবিটাই পড়লাম, তোমার মনে পড়ে কি না দেখো তো, এবিকে সবাই রক্ত দিচ্ছিল। এবিকে, কারণ ওর তো আক্রমণ করার কেউ নাই, ওকে এও দিতে পারে, বিও দিতে পারে, এ বিও দিতে, নিজেকে তো পারি সবাই, এই জন্য এবিকে বলা হয়, এই জন্য আমরা বললাম যে এবিকে সবাই দিতে পারে। আচ্ছা, এবিকে সবাই দিতে পারে, কিন্তু দেখো তো যদি এবি নেগেটিভ হয়, কোনো রক্ত যদি এ বি, কোনো রক্ত যদি এ বি নেগেটিভ হয়, কোনো রক্ত যদি এ বি নেগেটিভ হয়, তাহলে দেখো তো তাকে কি এ পজিটিভ রক্ত দিতে পারবে, তাকে কি বি পজিটিভ রক্ত দিতে পারবে, তাকে কি এ বি পজিটিভ রক্ত দিতে পারবে, তাকে নিজেই কি তাকে কি, দেখো সে নিজের গ্রুপে রক্ত, বলো তো এটা উত্তর দাও, এটা পারবে নাকি পারবে না? সবাই উত্তর দাও। এ বি নেগেটিভকে ওরা রক্ত দিতে পারবে কিনা, বা এইটা তো আসলে এমন হবে না, এইটা আসবে এই পাশে, এরা ওকে দিতে পারবে কিনা? দেখো তো এরা একে কে রক্ত দিতে পারবে? 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 পারবে না, কারণ এরা তো পজিটিভ। আমরা আগেই বলেছি পজিটিভ কখনোই নেগেটিভকে দিতে পারবে না, তাহলে এরা কিন্তু পারবে না। তার মানে এবি নেগেটিভ কিন্তু সবার কাছ থেকে রক্ত নিতে পারবে না, কিন্তু যদি এবি পজিটিভ হয়, এবি পজিটিভ, ওকে কিন্তু সবাই রক্ত দিতে পারবে। ওকে এ প্লাস এ মাইনাস, বি প্লাস বি মাইনাস, এ বি প্লাস এ বি মাইনাস, ও প্লাস ও মাইনাস, ওকে কিন্তু সবাই রক্ত দিতে পারবে, কারণ পজিটিভকে নেগেটিভ রক্ত দেওয়া যায়, পজিটিভকে পজিটিভ তো দিতে পারেই, ওকে কিন্তু সবাই রক্ত, ওকে কিন্তু সবাই রক্ত দিতে পারবে, ওকে সবাই রক্ত দিতে পারবে। তাহলে আসলে এবি প্লাস হলো সর্বজনীন। তুমি যদি বলো সর্বজনীন গ্রহিতা কে, এই বেটা হলো সর্বজনীন গ্রহিতা। শুধু এবি বললে হবে না, আমাদেরকে এক লাইন এক্সট্রা বলতে হবে, এবি প্লাস সর্বজনীন গ্রহিতা। তাহলে এই পড়াটা থেকেই আমরা একটা নতুন পড়া শিখব। তাহলে আমরা জানলাম কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নেগেটিভকে পজিটিভ রক্ত দেওয়া যাবে না। এই সূত্রের উপরে ভিত্তি করে আমরা এখন একটা স্পেশাল ঘটনা শিখব। নেগেটিভকে কখনোই পজিটিভ রক্ত দেওয়া যাবে না। ধরো একজন মা, তার রক্তের গ্রুপ নেগেটিভ, তার হাজব্যান্ড অর্থাৎ বাবার রক্তের গ্রুপ পজিটিভ। এই মা বাবার ঘরে যখন সন্তান আসবে, সাধারণত সেই সন্তানটা পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি। পজিটিভ হলো প্রকট বৈশিষ্ট্য। পৃথিবীতে দেখবা যে পজিটিভ রক্তের সংখ্যা অনেক বেশি, পজিটিভটা প্রকট। তাহলে সন্তানের রক্ত কি হবে? সন্তানের রক্ত হবে পজিটিভ। মা নেগেটিভ, বাবা পজিটিভ, বাবা পজিটিভ হওয়ার কারণে সন্তান পজিটিভ। তাহলে দেখো, ধরো এইটা হলো সেই মায়ের পেট, এই হলো মা, এই যে মায়ের পেটের জরায়ু, পেটের ভিতরে জরায়ু, এই জরায়ুর ভিতরে আমাদের বাচ্চাটা আছে, বুঝো, এই জরায়ুর ভেতরে আমাদের বাচ্চাটা আছে।
এই জরায়ুর ভেতরে বাচ্চাটা আছে। খেয়াল করো, মায়ের রক্ত নেগেটিভ, কিন্তু বাচ্চার রক্ত পজিটিভ। আমরা বলেছি নেগেটিভকে কোনোভাবেই পজিটিভ রক্ত দেওয়া যাবে না। একটা নেগেটিভ রক্তের মায়ের পেটে পজিটিভ রক্তের বাচ্চা বড় হচ্ছে। খেয়াল করো, বাচ্চার কিন্তু তেমন কোনো সমস্যা হচ্ছে না, কারণ মায়ের রক্ত কি নেগেটিভ। নেগেটিভকে পজিটিভ দেওয়া যাবে না, কিন্তু পজিটিভকে তো নেগেটিভের রক্ত দেওয়া যাবে। এই বাচ্চাটা তো মায়ের রক্ত দিয়েই জীবিত বেঁচে থাকতেছে, তাই না? এই বাচ্চাটা তো মায়ের রক্ত দিয়েই বেঁচে থাকতেছে। তার মানে যখন মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে রক্ত যাচ্ছে, তাতে তো তেমন কোনো সমস্যা হচ্ছে না। মায়ের শরীর থেকে যখন বাচ্চার শরীরে রক্ত যাচ্ছে, নেগেটিভ রক্ত পজিটিভে যাচ্ছে, এটাতে কি এমন সমস্যা? কিন্তু তাইলে ধরো এটাই মায়ের প্রথম বাচ্চা, এই বাচ্চাটার তেমন কোনো সমস্যা হবে না, কারণ নেগেটিভ রক্ত মায়ের শরীরে তো বিষটা নাই, বিষটা আছে বাচ্চার শরীরে। কিন্তু বাচ্চার রক্ত তো মায়ের শরীরে যায় না, মায়ের রক্ত না বাচ্চার শরীরে যায়, সেজন্য প্রথম বাচ্চার তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু যখন এই বাচ্চাটা পৃথিবীতে জন্ম হয়, যখন জন্ম হয় বাচ্চাটা এই যে মায়ের পেটের নিচ দিয়ে বের হয়ে আসে, তখন রক্তনালীগুলো ছিঁড়ে বের হয়ে আসে না, মায়ের পেট থেকে অনেক রক্তপাত হয়। এই রক্তপাতের কারণে বাচ্চার কিছু রক্ত, অর্থাৎ বাচ্চার কিছু পজিটিভ রক্ত ওই সময় মায়ের শরীরে ঢুকে যায়। বাচ্চাটার যখন প্রথম বাচ্চার যখন জন্ম হচ্ছে, তখন ওই বাচ্চার শরীরের অল্প কিছু রক্ত মায়ের শরীরে ঢুকে যায়। মায়ের শরীর তো নেগেটিভ, সে তো পজিটিভ রক্তটাকে শত্রু বলে মনে করে। এই পজিটিভ রক্তের বিরুদ্ধে মায়ের শরীর তখন অ্যান্টিবডি তৈরি করে রাখে, যে ভবিষ্যতে আবার যদি তুই আসিস, তোর কিন্তু কপালে দুঃখ আছে। কিন্তু যতদিনে অ্যান্টিবডি তৈরি হয়, ততদিনে ওই বাচ্চাটা তো অলরেডি বের হয়ে দুনিয়াতে সুস্থ সবল মতো বেঁচে থাকে। প্রথম বাচ্চার কোনো সমস্যা হয় না যদি নেগেটিভ মায়ের পেটে পজিটিভ বাচ্চা হয়। কিন্তু অ্যান্টিবডি তো মায়ের শরীরে তৈরি করে দিয়ে গেল এই বাচ্চাটা তো মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি করে দিয়ে গেল কাদের বিরুদ্ধে? পজিটিভ রক্তের বিরুদ্ধে। এই মা যখন নতুন কোনো বাচ্চা নিবে, দ্বিতীয় বাচ্চা, তোমরা যেমন 2 ভাই বোন যদি হও, প্রথম বাচ্চা আসে দুনিয়াতে, তারপর দ্বিতীয় বাচ্চা। ধরো এই মাটা এবার দ্বিতীয় বাচ্চা নিতে গেল, এইটা হলো বাচ্চা নাম্বার 2। এই বাচ্চার রক্ত কি হলো? এই বাচ্চার রক্ত হলো পজিটিভ, বাবা যেহেতু পজিটিভ। খেয়াল করো তো, এর আগে মায়ের রক্তটা ছিল নেগেটিভ, বিশুদ্ধ নেগেটিভ, কিন্তু এখন কিন্তু ব্যাপারটা আর বিশুদ্ধ নাই। এখন মায়ের রক্তে শুধু নেগেটিভ রক্ত না, পজিটিভের এগেনস্টে অ্যান্টিবডিও আছে, অর্থাৎ ভয়ঙ্কর বিষযুক্ত। এই নেগেটিভ রক্তটা অ্যান্টিবডি সহ যখন বাচ্চার শরীরে ঢুকবে, মায়ের পেটে আসার পর এই বাচ্চার শরীরের সকল আরবিসিগুলাকে ভেঙে চুরমার করে দিবে। ফলে এক সময় বাচ্চাটার আরবিসি ভাঙলে যে রোগটা হয়, যদি আমাদের শরীরে আরবিসির ভাঙন বেড়ে যায়, তাহলে যে রোগটা হয় তার নাম হলো জন্ডিস। আমাদের শরীরে আরবিসির ভাঙনে যে রোগটা হয় তার নাম হলো জন্ডিস। এই বাচ্চাটার মায়ের পেটেই প্রচণ্ড জন্ডিস দেখা যাবে, বা দুনিয়াতে আসলে তার অনেক জন্ডিস হবে। অনেক সময় বাচ্চাটা মরেই যাবে, একদম মরে যাবে, এতগুলো আরবিসি ভাঙলো বাচ্চাটা মরে যাবে। এই যে ঘটনাটা, এই ঘটনাটার নাম এরিথ্রো মানে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকাগুলো ভেঙে যায়, এটার নাম এরিথ্রোব্লাস্টোসিস, লোহিত রক্তকণিকার রোগ। ফিটালিস শব্দের অর্থ ফিটাস মানে বাচ্চা। এই বাচ্চাটাকে আমরা কি বলবো? ফিটাস। এই বাচ্চাটাকে আমরা বলবো ফিটাস। তাহলে এই রোগটার নাম হলো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে ঘটনাটা কখন ঘটবে? নেগেটিভ মায়ের পেটে পজিটিভ বাচ্চা। তোমরা এখন প্রশ্ন করো, ভাই পজিটিভ মায়ের পেটে নেগেটিভ বাচ্চা হলে কি সমস্যা হবে? তখন কি সমস্যা হবে না? পজিটিভ মায়ের পেটে নেগেটিভ বাচ্চা, ভাই সেটাতে কি সমস্যা হবে না? পজিটিভ মায়ের পেটে নেগেটিভ বাচ্চা, বলো তো সেটাতে সমস্যা হবে কিনা? তার আগে তোমরা আমাকে বলো এইটা বুঝলা কিনা।
নেগেটিভ মায়ের পেটে পজিটিভ বাচ্চা, কোন বাচ্চায় সমস্যা হবে? কে কে বুঝতে পারলা বলো? কে কে? মাত্র একজন, বাকিরা যারা ক্লাস করছো সবাই কমেন্ট করো কি অবস্থা। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, গ্রেট। তাহলে এইটাতেই মূলত সমস্যা হবে। এখন তাহলে কেউ যদি বলে ভাই তাহলে ধরেন মা পজিটিভ বাচ্চা নেগেটিভ, তাহলেও তো ভাই সমস্যা হওয়ার কথা না? কেন সমস্যা হবে? বাচ্চা তো নেগেটিভ, মানে বাচ্চার শরীরে তো কিছুই নাই। মানে বাচ্চার শরীরে কোনো অ্যান্টিবডি আছে? বাচ্চার শরীরে কোনো অ্যান্টিবডি আছে, মানে কোনো অ্যান্টিজেন আছে? বাচ্চা তো নেগেটিভ, কোনো অ্যান্টিজেন নাই। আর মায়ের শরীরে RH অ্যান্টিজেন আছে। বাচ্চাকে এটা আক্রমণ করবে না। ফিটাসে জন্ডিস হলে ওইটাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলবো। ফিটাসে জন্ডিস হওয়া প্লাস ফিটাস মরে যাওয়া, ফিটাসে জন্ডিস হওয়া প্লাস ফিটাস মরে যাওয়া, এইটাকে আমরা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলবো। ঠিক আছে, এইটাকে আমরা এরিথ্রোব্লাস্টোসিস, পুরা ঘটনাটাকে আমরা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলবো। শুধুমাত্র ওই ঘটনাটাতে মা নেগেটিভ বাচ্চা পজিটিভ। সবাই বইয়ের দিকে তাকাও, এইটা খুবই গুরুত্বপূর্ণ পড়া, আমরা পুরাটাই পড়ে ফেললাম। ছবির দিকে তাকাও, আসো। তাহলে মা নেগেটিভ বাচ্চা পজিটিভ, মা নেগেটিভ বাচ্চা পজিটিভ, কিভাবে ঘটনা ঘটে দেখতে পেলাম। ওকে, ঠিক আছে, কথাটা কি ক্লিয়ার কিনা? ওকে, দ্যাট ইজ গুড, দ্যাট ইজ গুড। আচ্ছা, তো এখন সাদিক সলিহিন বলেছে, আচ্ছা ভাইয়া এইটা তো আমি বুঝলাম না যে মা নেগেটিভ বাচ্চা পজিটিভ। আচ্ছা, এখানে এটা বোঝাটাতে আমি একটা লাইন হয়তো বা ক্লিয়ার করে বলিনি বলে বা সহজ করে বলার কারণে তোমরা প্যারাটা খাচ্ছ। সত্যি কথা, এটা মা, এই জন্য তোমরা প্যারাটা খাচ্ছ। এই যে মায়ের পেট, মা প্রেগনেন্ট, ঠিক আছে, প্যারা খাওয়ার কিছু নেই, আমি বুঝাই দিচ্ছি। এই হলো তার জরায়ু মা, এই হলো তার বাচ্চা। এটাতে একটু আমি একটা লাইন একটু ওভার স্কিপ করছি বলে তোমাদের পেটে প্যাচ লাগছে। বাস্তবতা হলো এখানে প্যাচের কিছু নাই। এবার মা পজিটিভ বাচ্চা নেগেটিভ। ভাই পজিটিভ তো নেগেটিভকে দিতে পারবে না, তাহলে কিভাবে? কোনো সন্দেহ নাই, পজিটিভ কখনোই নেগেটিভকে দিতে পারবে না। এখানেও কিন্তু আসলে সত্যি কথা, মা কখনোই বাচ্চাকে রক্ত দেয় না। মা কখনোই বাচ্চাকে রক্ত দেয় না। বাচ্চার রক্ত তো বাচ্চার শরীরেই তৈরি হয়। আগেরটাতেও তাই, আগেরটাতেও কিন্তু মা কিন্তু বাচ্চাকে রক্ত দেয় না। আমরা বলার জন্য বোঝানোর সুবিধার্থে জাস্ট বললাম মায়ের রক্ত বাচ্চার রক্ত। মা কিন্তু কখনোই বাচ্চাকে রক্ত দেয় না। বাচ্চার শরীরে যে পজিটিভ রক্ত সেটা নিজের মতো করে তৈরি হয়। যদি মাই রক্ত দিত তাহলে মাও যে রক্তের হতো বাচ্চা তো সেই রক্তের হতো। মাও নেগেটিভ বাচ্চাও নেগেটিভ, কিন্তু ঘটনা তো তা না, মা নেগেটিভ বাচ্চা পজিটিভ। তো যে লাইনটা জানতে হবে সেটা হলো যে মা কিন্তু কখনোই বাচ্চাকে রক্ত দেয় না। মায়ের রক্ত যদি পজিটিভ হয় বাচ্চার রক্ত নেগেটিভ হতে পারে, কারণ বাচ্চার রক্ত নিজে নিজে তৈরি হয়। কথাটা কি বুঝতে পেরেছো?
মায়ের সাথে বাচ্চার রক্তের কখনোই দেখা, মায়ের সাথে বাচ্চার রক্তের দেখা কখনোই হয় না, আনলেস অর আদারওয়াইজ, যদি না ওই জন্মের সময় কিছু পরিমাণ রক্ত, বাচ্চার রক্ত মায়ের শরীরে, বাচ্চার রক্ত মায়ের শরীরে প্রবেশ করে। তাহলে জন্মের সময় এই ক্ষেত্রে যদি বাচ্চার রক্ত মায়ের শরীরে যায়, এটা তো নেগেটিভ রক্ত, নেগেটিভ রক্ত তো পজিটিভকে দিতেই পারে। এই রক্তটা যদি বাচ্চাকে দাও তাহলে তো মায়ের কোনো ক্ষতি বা মাকে দাও বা মায়ের তো কোনো ক্ষতি হবে না, বুঝতে পেরেছ? কিন্তু এই ক্ষেত্রে বাচ্চার রক্তটা তো বিষযুক্ত রক্ত, মানে পজিটিভ। এইটা যখন মায়ের শরীরে যায়, মায়ের শরীর ওটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে রাখে, এই অ্যান্টিবডিটা পরের বাচ্চাটাকে আঘাত করে, ওই বাচ্চাটাকে কিছু করে না। সেই জন্য এই লাইনটাতে একটু প্যারা খেতে পারো বা বুঝতে হয়তো বা সবাই কম পেরেছ, কারণ আমি বলেছি, এটা আমারই ভুল না, মানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলেছি যে মায়ের রক্ত বাচ্চার শরীরে গেলে, মায়ের রক্ত কখনোই সরাসরি বাচ্চার শরীরে যায় না, বাচ্চার রক্ত কখনো সরাসরি মায়ের শরীরে যায় না। যদিও বাচ্চা মায়ের পেটে থাকে, বাচ্চার রক্ত বাচ্চার মতো তৈরি হয়, মায়ের রক্ত মায়ের মতো তৈরি হয়, কখনোই তাদের রক্তের কোনো আদান প্রদান ঘটে না। তাহলে ভাইয়া বাচ্চা খাবার কিভাবে পায়? মানে বাচ্চার শরীরে ও নিজে যে রক্ত, সেই রক্ত দিয়ে ও ওর খাবারগুলোকে সার্কুলেট করে, আর মায়ের রক্তটা আম্বিলিকাসের মাধ্যমে বাচ্চার কাছে এনে খাবারটাকে সাবমিট করে। কিন্তু সরাসরি মায়ের আরবিসি, সরাসরি মায়ের আরবিসি, মায়ের আরবিসি সরাসরি কিন্তু বাচ্চার শরীরে কখনোই প্রবেশ করবে না। কিন্তু মায়ের এনে দেওয়া খাবার, গ্লুকোজ, অক্সিজেন, এইগুলা ব্যাপনের মাধ্যমে বাচ্চার শরীরে প্রবেশ করে। বাচ্চার নিয়ে আসা কার্বন ডাইঅক্সাইড, ময়লা, এইগুলা মা নিয়ে নেয়। কিন্তু মায়ের রক্তটা সরাসরি বাচ্চার শরীরে দৌড়াচ্ছে, এরকম কিন্তু হবে না, এরকম কিন্তু হয় না। এইটাই তো মূল কথা, বুঝতে পেরেছো কি? এইটা তোমাদেরকে দেখাই দেই। এই জিনিস তোমরা মেডিকেলে উঠলেই বা ভবিষ্যতে কখনো না কখনো পড়ার সুযোগ পাবা। প্লাসেন্টা বলে একটা জিনিস আছে, প্লাসেন্টা, প্লাসেন্টা, অমরা, এটা তো পড়াইছি তোমাদেরকে, এটা তো তোমাদেরকে পড়াইছি। অমরাতে মা এনে সব কিছু জমা দেয়, মা সব কিছু জমা দেয়, ময়লাগুলাকে নিয়ে যায়, এই প্লাসেন্টা থেকে জিনিসপত্রগুলা, নতুন রক্তনালী তৈরি হয়, সেইটাই বাচ্চার শরীরে প্রবেশ করে, সেইটা বাচ্চার শরীরে প্রবেশ করে। কিন্তু মায়ের রক্তনালীটা সরাসরি কিন্তু বাচ্চার শরীরে ঢুকে যায় না, বুঝতে পেরেছো? এই যে বাবুটা, ওকে। তাহলে কেমন শিখলাম, কথাটা সবাই ক্লিয়ার কিনা? তাহলে দিস ইজ ইট। এটা কিন্তু পরীক্ষায় আসবে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এই টপিকটা পরীক্ষায় আসবে। পরীক্ষায় আসবে কে কাকে রক্ত দিতে পারবে, রক্তদানের জটিলতা। সবসময় মনে রাখতে হবে, নেগেটিভ কখনোই পজিটিভকে দিতে পারবে না, সবসময় পজিটিভ শুধুমাত্র, নেগেটিভ সবসময় পজিটিভকে দিতে পারবে, পজিটিভ কখনোই নেগেটিভকে দিতে পারবে না, এটা মাস্ট টু নো। এবং এই বক্সটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, সাফিনা, পারবো ইনশাল্লাহ? ওকে। লাস্ট, কখন পজিটিভ রক্ত হয়, জিনোটাইপ দিয়ে ব্যাখ্যা করো। একটা তোমরা বলতে পারো যে ভাই আমাকে এই অঙ্কটা করে দেন তো ভাই, যে বাবা মায়ের রক্ত এরকম, বাচ্চার রক্ত কি হবে? তো চলো আমরা দেখি। এটা কিন্তু তোমার এমসিকিউতে আসতে পারে, সিকিউতে আসার সম্ভাবনা কম, সিকিউতে দিয়েও দিতে পারে। ধরো বাবার রক্তের গ্রুপ এ, বাবার রক্তের গ্রুপ এ, এ রক্তের গ্রুপের জন্য দায়ী জিনের নাম কি আমরা লিখলাম, এ রক্তের গ্রুপের জন্য দায়ী জিনের নাম এল এ, এল এ। এই দুইটা আমরা জানি, প্রত্যেকটা বৈশিষ্ট্য দুটো করে জিন নিয়ন্ত্রণ করে। এখন এল এ, এল এ, মায়ের রক্তের গ্রুপ বি, এল বি, এল বি। তাহলে বাচ্চার রক্তের গ্রুপ কি হবে? তুমি যেভাবেই যাও, বাচ্চার রক্তের গ্রুপ এল এ, এল বি হবে, প্রত্যেকটাই প্রকট। তাহলে বাচ্চার রক্তের গ্রুপ হবে এ বি। শর্ত কি? বাচ্চা রক্তের গ্রুপ এবি হওয়ার শর্ত কি? এই এটা হতে হবে বিশুদ্ধ এ, বিশুদ্ধ এ মানে দুইটাই এ, এই বিটা হতে হবে বিশুদ্ধ বি। তাহলে বাচ্চার রক্তের গ্রুপ কি হবে? বাচ্চার রক্তের গ্রুপ হবে এবি। কথাটা কি ক্লিয়ার? আচ্ছা, আর কোনোভাবে এ হতে পারে, এটাও এ, বাবার রক্তের গ্রুপ এল এ,
L0 মানে আরেকটা 0, বা মায়ের রক্তের গ্রুপ LB L0, এটাকে আমরা বলবো অবিশুদ্ধ। দুটা জিন লাগে, একটাতে A জিন আরেকটাতে O জিন। O মানে 0 জিন, যেটা কোনো কাজ করবে না। তাহলে বাচ্চার রক্ত কেমন হতে পারে? দেখো তো বাচ্চার রক্ত কেমন হতে পারে। এই বাচ্চার রক্ত, বাবার ব্লাড গ্রুপ কিন্তু A, মায়ের ব্লাড গ্রুপ কিন্তু B। এই বাচ্চা হতে পারে LA LB, এই বাচ্চা হতে পারে LA LO, এই বাচ্চা হতে পারে LA, এটা একবার এর সাথে, এটা একবার এর সাথে। এবার এই বাচ্চা হতে পারে LB LO, এই বাচ্চা হতে পারে LO LO। ভালো করে দেখো, দারুণ। এল দিয়ে জিনের কথা বোঝাচ্ছি আমরা। তাহলে দেখো তো এই বাচ্চাকে কি হতে পারে? এই বাচ্চা হতে পারে, এই বাচ্চা হতে পারে A B, এই বাচ্চা হতে পারে A, এই বাচ্চা হতে পারে B, এই বাচ্চা হতে পারে O। খেয়াল করে দেখো, তোমার বাবা মায়ের রক্ত AB, A এবং B, বাবা A মা B। তুমি পৃথিবীর যে কোনো রক্তই হতে পারো, তুমি ABও হতে পারো, তুমি শুধু Aও হতে পারো, তুমি Bও হতে পারো, আবার তুমি O হতে পারো। যদি এরকম চারটাই হও, তাহলে এখান থেকে তোমাকে যেটা বুঝতে হবে, তোমার বাবা এবং মা দুজনের কেউই বিশুদ্ধ A বিশুদ্ধ B না। সেই জন্য বাবা মায়ের রক্ত দেখে সবসময় সন্তানের রক্ত কি হবে এটা স্পষ্ট করে বলা যায় না, কারণ বাবা মায়ের জিনোটাইপটা তো আমরা জানি না। বিশুদ্ধ বিশুদ্ধ হতে পারে, অবিশুদ্ধ অবিশুদ্ধ হতে পারে। আবার এটাও তো হতে পারে যে বাবা হলো বাবা A, বাবার রক্তের গ্রুপটা বিশুদ্ধ LA LA, কিন্তু মায়েরটা অবিশুদ্ধ। তখন কি দাঁড়াবে? LA LB LA LO LA LB LA LO। তখন রক্তের গ্রুপ কি দাঁড়াবে? হয় AB হবে, না হলে A হবে, না হলে AB হবে, না হলে A হবে। খেয়াল করো, AB হওয়ার পরেও তোমার রক্তের গ্রুপ A হতে পারে, AB হতে পারে, যে কোনোটাই হতে পারে। আবার যদি বাবা অবিশুদ্ধ হতো তাহলে Bটা বেশি পরিমাণে আসতো। এই তো আমার বাবা মায়ের B+, আমি O+। তাহলে খেয়াল করো, ওর বাবা মা দুজনেরই B+। তাহলে এটা শুধুমাত্র একভাবেই সম্ভব, তোমার বাবা এবং মায়ের যদি B পজিটিভ রক্ত হয় এটা, এবং তোমার যদি O হয়, তাহলে শুধু এটা এইভাবেই সম্ভব। বাবার হলো এরকম, মায়েরও হলো এরকম, অনলি দেন এইটা সম্ভব। এই যে দেখো, শুধুমাত্র তখনই হয় তোমার B হবে, না হলে B হবে, না হলে B হবে, কারণ তোমার বাবারও B, তোমার মায়েরও B। তোমার B হবে, না হলে যে 3:1 তোমার O হবে। তোমার বাবা মা দুজনই ফিরদৌস, তোমার বাবা মা দুজনই অবিশুদ্ধ B। শুধুমাত্র তাহলেই তোমার রক্তের গ্রুপ O হওয়া সম্ভব। কেমন বুঝতে পারলাম ও ভাই বোনেরা? কথাটা বুঝতে পারলাম কিনা? এই তো এইগুলা বুঝে ফেললাম, সবার ব্রেনের মধ্যে প্রবেশ করলো কিনা? A আর B একসাথে থাকলে AB হবে, দুজনই সমপ্রকটতা প্রদর্শন করে, কেউ কারো চেয়ে ভারী না। কিন্তু O এর তুলনায় দুজনই ভারী, A আরও একসাথে থাকলে A হবে, B আরও একসাথে থাকলে B হবে। কি সুন্দর, ক্লিয়ার, কথাটা কি পরিষ্কার? কেমন শিখলা? রক্তের গ্রুপ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে ছোট্ট ভাই বোনেরা, এটা যে বুঝে গেলা আই থিঙ্ক। ঠিক আছে, সুন্দর, এলো এলো, দ্যাট ইজ গুড। পুরো টপিকটা আমরা শেষ করলাম। এইবার হলো বিবর্তন। বিবর্তন টপিকটা থেকে কিছু গুরুত্বপূর্ণ পড়া আমরা পড়ব। অনেক পড়াই এখান থেকে আসতে পারে, কিন্তু বিবর্তন থেকে প্রথম কথা আমি আগেই ক্লিয়ার করে নেই, তুমি বিবর্তনে বিশ্বাস করবা কি করবা না এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমরা এটাকে সায়েন্স হিসেবে চিন্তা করব। ধর্ম, তুমি যদি টিপিক্যাল ধর্মে বিশ্বাসী হও, মুসলমান, খ্রিস্টান বা হিন্দু বা ইহুদি, তুমি যে ধর্মেরই বিশ্বাসী হও, ধর্মগুলো কিন্তু বিবর্তনের সম্পূর্ণ এগেনস্টে। প্রত্যেকটা ধর্ম বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম বা অ্যাডাম, বা হিন্দু ধর্মে মনু, ইহুদি ধর্মে তো আদম বা অ্যাডাম।
তো ওগুলো তো সব অ্যাব্রাহামিক রিলিজিয়ন। পৃথিবীর বেশিরভাগ ধর্মই একজন প্রথম মানুষে বিশ্বাস করে আল্লাহ পাক যাকে বানিয়েছেন, সৃষ্টিকর্তা গড, ভগবান যাকে বানিয়েছেন। কিন্তু বিবর্তনে এই কথাটা বলা হয় না। বিবর্তনে বলা হয়েছে এইভাবে না, পৃথিবীতে জন্ম, পৃথিবীতে প্রথম প্রাণ এসেছে সমুদ্রে, সেখান থেকে প্রথমে তৈরি হলো ব্যাকটেরিয়া, ওখান থেকে প্রকৃত কোষ, একটা কোষ, দুইটা কোষ, কোটি কোটি বছর ধরে বিবর্তনে গিয়েছে। তো এই জিনিসটা তুমি বিশ্বাস করবা কি করবা না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। বাট আমাদের বইয়ে যেহেতু দেওয়া আছে, আমরা বই অনুসারে, সায়েন্স অনুসারে পড়ব। আমাকে যদি বলো যে ঘটনাটা কি হতে পারে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটার একটা মাঝামাঝি কিছু অবশ্যই একটা আছে, আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন, এবং এই বিবর্তন নিশ্চয়ই মাঝামাঝি কিছু একটা ব্রিজিং আছে, যেটা ব্যাখ্যা বা যেটা হয়তো বা আমরা এখনও বুঝতে পারছি না। ভবিষ্যতে যেমন আজ থেকে 500 বছর আগে কি কেউ বিবর্তন সম্পর্কে জানতো নাকি? আজ থেকে 200 বছর আগে ডারউইন বিবর্তনবাদ সম্পর্কে প্রথম একটা মতামত প্রকাশ করেন। তারপর থেকে বিবর্তন এখন একটা গত 100-150 বছর ধরে এটা একটা বিশাল আবিষ্কারের বিষয়। কিন্তু 500 বছর আগে থেকে বিবর্তন সম্পর্কে জানতো না। তো নিশ্চয়ই এমন কিছু আবিষ্কার হবে যেটা থেকে এই দুইটার মধ্যে, ধর্মবিশ্বাস এবং বিবর্তন, এটার মধ্যে একটা ব্রিজিং কানেকশন তুমি ফিল করতে পারবা যে না, এটা দুটাই হয়তো বা সত্য, একসাথে দুটাই সত্য হতে পারে। এখন যেটা অবস্থা, এই মুহূর্তে যে অবস্থা, সেটা হলো যে তুমি বিবর্তন বিশ্বাস করলে তোমার মনে হবে যে ধর্মর কথাগুলো নিশ্চয়ই সত্য নয়, আবার ধর্ম বিশ্বাস করলে এটাকে তোমার পুরোটাই গাঁজাখুরি বলে মনে হবে। এখন বাস্তবতা হলো কি, এই জিনিসগুলা মোটামুটি বিজ্ঞান তো বইয়ের মধ্যে চলে আসছে, তার মানে এগুলো কিন্তু কিছুটা প্রমাণিত। এই জিনিসগুলোকে তুমি জাস্ট আউট অ্যান্ড আউট খারিজ করে দিতে পারবে না, কারণ এগুলো কোনোটাই প্রত্যেকটি রিপ্রডিউসিবল। তার মানে প্রত্যেকটা তথ্য প্রমাণ, ধরো বিজ্ঞানীরা বারবার প্রমাণ করার মাধ্যমে এই জিনিসগুলো বইয়ের পাতায় চলে এসেছে। তো আমাদেরকে বিশ্বাসের জায়গাটা আমরা বিশ্বাসের জায়গায় রাখলাম, এবং আমরা এটা বিশ্বাস করে নিলাম যে এই দুইটার মধ্যে, ধর্ম এবং এই বিবর্তনবাদের মধ্যে নিশ্চয়ই একটা মিসিং লিঙ্ক আছে, যেটা আমরা এখনো জানি না, যেটা অনাগত ভবিষ্যতে আবিষ্কার হবে। তখন আর এটা নিয়ে আমাদের এই যে যুদ্ধটা, বিজ্ঞানের সাথে ধর্মের এই জায়গায় যে যুদ্ধটা, সেটা আর থাকবে না। বোঝাতে কি পেরেছি? আচ্ছা, তো এইটা বলে আমরা আমাদের আলোচনা শুরু করলাম। তো ফাইন, আসো, আজ থেকে পৃথিবীর জন্ম হয়েছে 500 কোটি বছর আগে। এই সৌরজগতে জন্ম 500 কোটি বছর। এটা কত বড় সংখ্যা, এটা তুমি কল্পনাও করতে পারছো না। 500 কোটি। চিন্তা করো, তোমার কাছে 2000 টাকা আছে, তোমরা আমাদের কোর্সে, এই কোর্সে যুক্ত হয়েছে 2000 টাকা দিয়ে। এটা 2000 সাল। 500 কোটি টাকা 2000 টাকার তুলনায় যত বেশি, ব্যাপারটা তাই। তুমি 500 কোটি টাকাকে কখন একসাথে দেখবা এই জীবনে? হতে পারো তুমি বড় এন্টারপ্রেনার হয়ে গেলা, বড় ব্যবসায়ী হয়ে গেলা, তাহলে দেখতে পারো। কিন্তু 2000 আর 500 কোটির মধ্যে যেই পার্থক্য, 2000 সাল 500 কোটি সালের মধ্যে ঠিক একই পার্থক্য। জিনিসটা তুমি কল্পনাও করতে পারতেছো না কত বড় একটা সময়ের কথা বলা হচ্ছে। পৃথিবীর জন্ম 500 কোটি বছর আগে। এই পৃথিবীতে প্রথম 100 কোটি বছর, 150 কোটি বছর, 250 কোটি বছর কোনো প্রাণী ছিল না। আজ থেকে 250 কোটি বছর পূর্বে পৃথিবীতে প্রথমবারের মতো প্রাণ তৈরি হয়, আদ্য প্রাণী। এটা একটা এমসিকিউ আসবে। কোন যুগে পৃথিবীতে প্রাণী আসে? প্রোটারোজয়িক যুগে। পৃথিবীতে প্রথমবারের মতো প্রাণ তৈরি হয় কোন যুগে? প্রোটারোজয়িক যুগে পৃথিবীতে প্রথমবারের মতো প্রাণ তৈরি হয়। ঠিক আছে, প্রোটারোজয়িক। এরপর ওই প্রাণী থেকে আরো 200 কোটি বছর কেটে যায়। 200 কোটি বছর পর পৃথিবীতে প্রথম অমেরুদণ্ডী প্রাণীগুলার, এই যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এই প্রাণীগুলার উদ্ভব হয় এই আরো 200 কোটি বছর পর, মাত্র 58 কোটি বছর আগে। এরপর 50 কোটি বছর আগে মাছের জন্ম। আজ থেকে 50 কোটি বছর আগে চলে গেলে তুমি পৃথিবীতে কোনো মাছ খুঁজে পাইতে না। আজকে আমি ইলিশ খাই, এই ইলিশ মাছ আমি শিওর জন্মই হয়নি। তাহলে দেখো, সবার আগে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, মেরুদণ্ডী প্রাণীগুলোর মধ্যে। তাহলে অমেরুদণ্ডী কারা? ওই প্রথম 8টা পর্ব সবাই অমেরুদণ্ডী। এরা পৃথিবীতে তোমার আমার অনেক আগে এসেছে, অনেক আগে। পোকামাকড় সবাই অনেক অনেক আগে এসেছে। কিন্তু মেরুদণ্ডী প্রাণীর জন্ম আজ থেকে 50 কোটি বছর আগে, 50.5 কোটি। এই যে দেখো, মাছের জন্ম। বোঝাতে পারলাম? মাছের জন্ম। এরপর মাছগুলো আরো ডেভেলপ করতে শুরু করে। দেখো, জন্মানোর পর পরের যুগটাকে বলা হয় মাছের যুগ। প্রায় পরের 15 কোটি বছর মাছের যুগ।
ডেভোনিয়ান, সেলুরিয়ান, এগুলোকে পড়তে হবে না। তারপর আমি ভাই মনে রাখতাম কোন মাছ খেতে মজা, দেশি মাছ খেতে মজা, ডেভোরিয়ান, সেলুরিয়ান, এটা দিয়ে মনে রাখতাম। দেশি মাছ, এই দেশি মাছ হলো মাছের যুগ, দেশি মাছ, মাছের যুগ কোনটা কোনটা, ডেভোনিয়ান, সেলুরিয়ান, এইভাবে আমি মনে রাখতাম দেশি মাছ। ঠিক আছে, আচ্ছা। এরপর উভচরের যুগ, উভচর, ব্যাং, মাছগুলো আস্তে আস্তে পুকুর থেকে, নদী থেকে, সমুদ্র থেকে স্থলে আসা শুরু করলো। ওরা স্থলে এসে বুঝতে পারলো ফুলকা দিয়ে আর কাজ হচ্ছে না, এখন ফুসফুস লাগবে, কারণ বাতাস থেকে অক্সিজেন নিতে হবে। তাদের শরীরে ফুসফুস তৈরি হলো উভচর। উভচর মানে আজকের যুগের ব্যাং। আদিমকালের ব্যাং আসলো কত সালে? 24 কোটি থেকে 29 কোটি বছর আগে। কল্পনাও করতে পারতেছেন এটা কত আগে। এটা আমি মনে রাখতাম পাকা ব্যাং। কি মনে রাখতাম? পারমিয়ান, কার্বনিফেরাস। কোন যুগে উভচরের যুগ? আমি মনে রাখতাম পাকা, পারমিয়ান, কার্বনিফেরাস, পাকা ব্যাং। এরা একটু পাকা হয়ে 24 কোটি। এরপর ব্যাঙের পর আসলো সরীসৃপের যুগ। সরীসৃপ, ব্যাঙগুলা পাওয়ারফুল হয়ে গেল। এই ব্যাঙগুলা সরীসৃপ, সাপ, সবচেয়ে বিখ্যাত সরীসৃপ আমরা সবাই চিনি ডাইনোসর। ডাইনোসর একটা সরীসৃপ। দেখো এগুলো থেকে এমসিকিউ আসবে। এরপর হলো সরীসৃপের যুগ, ডাইনোসর আসলো। পুরো পৃথিবীতে ডাইনোসর আসলো। কত কোটি বছর আগে ডাইনোসর আসলো? 22.5 কোটি বছর আগে। 16.5 কোটি বছরের দিকে এরা বিভিন্ন প্রজাতিতে বিভক্ত হয়ে গেল। 13.5 কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসরের প্রাধান্য ছিল। পুরো পৃথিবীতে একটা মানুষও খুঁজে পাবে না, নট এ সিঙ্গেল মানুষ, কিন্তু ডাইনোসর দেখতে পাবা অনেক। ওই সময় বলা হয় একটা উল্কাপাত হয়ে পুরো পৃথিবীর সকল ডাইনোসর মারা যায়, বা খাবারের অভাবে মারা যায়। এখনও নিশ্চিত হওয়া যায়নি সকল ডাইনোসর মারা গেল কবে। তাদের জন্ম 22.5 কোটি বছর আগে, 13.5 কোটি বছর আগে সকল ডাইনোসর নাই হয়ে গেল। নাই, সকল ডাইনোসর নাই হয়ে গেল। কোন কোন যুগে এটা? দেখো ক্রিটেশাস যুগে। তোমরা একটা ছবি দেখেছো, জুরাসিক ওয়ার্ল্ড, জুরাসিক পার্ক। জুরাসিক যুগে ডাইনোসর ছিল। কেন ছবিটার নাম জুরাসিক? এই জায়গা থেকে। ঠিক আছে, ওকে। ডাইনোসরের যুগগুলোর নাম কি? মেসি একটা ফুটবলের ডাইনোসর। ডাইনোসরের যুগের নাম মেসোজোইক যুগ। এটা মুখস্থ রাখতে হবে, মেডিকেলে আসছে। মেসি একটা ফুটবলের ডাইনোসর, তাহলে এটাই আসবে। ওকে, ডাইনোসর কোন যুগে? মেসোজোইক, জুরাসিক, দুটা কথাই মনে রাখতে হবে। 13.5 কোটি বছর আগে ডাইনোসর শেষ। এরপর আদিম স্তন্যপায়ী, যারা মায়ের বুকের দুধ খায়। শুধু কি আমরা স্তন্যপায়ী? নীলতিমি, ওটাও মায়ের বুকের দুধ খায়। যাদের স্তন আছে, যারা বাচ্চাকে দুধ খাইয়ে মানুষ বড় করে, মানুষ তো না। 7.5 কোটি বছর আগে। তারপর 6.5 কোটি বছর আগে জরায়ু তৈরি হলো। 4.5 কোটি বছর আগে নানা ধরনের স্তন্যপায়ী পৃথিবীতে, এখনো মানুষ আসেনি। 3.5 কোটি বছর আগে স্তন্যপায়ী, এখনো মানুষ আসেনি। 2 কোটি বছর আগে, 2 কোটি, বর্তমান সাল 2000, মানুষের ইতিহাস 2 কোটি বছর আগে। কিন্তু এই মানুষ আর বর্তমান মানুষের মধ্যে কোনো মিল নেই। 2 কোটি বছর আগে পৃথিবীতে যে মানুষ আসছে, সেই মানুষের সাথে বর্তমান মানুষের কোনো মিল নাই। কোনো মিল নাই, দূর দূরান্তে কোনো মিল নাই, একদম কোনো মিল নাই। আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই মানুষগুলো দেখতে কেমন ছিল। ওই মানুষগুলোর সাথে বর্তমান মানুষের একদম, তুমি ভাববা যে এরাও মানুষ। 2 কোটি বছর আগে, তো 2 কোটি বছর আগে এখানে যেটা দেওয়া, এই মানুষগুলোর ছবি পাওয়া যাবে বলে মনে হয় না। লেট মি লুক, দাঁড়াও একটু সার্চ করার চেষ্টা করি। খোঁজার চেষ্টা করি, দাঁড়াও, যে ওই মানুষগুলো দেখতে কেমন ছিল।
যদিও এই মানুষের সাথে ওই মানুষের কোনো মিল নাই, যদিও ভালো করে তাকাও, প্রথম সামাজিক মানুষের জন্ম প্লাইস্টোসিন যুগে। প্রথম সামাজিক মানুষ, আমি তোমাকে দেখাচ্ছি প্রথম সামাজিক মানুষগুলোর নাম কি। কয়েকটা ছবি দেখাচ্ছি, তাহলে তোমার একটু আইডিয়া হবে। যদিও এই তথ্যটা একটু সত্য বলে মনে হচ্ছে না, 2 কোটি কথাটা বইয়ের সাথে তথ্য একটু মিল যাচ্ছে। আর্লি অ্যান্ড হিউম্যান স্পিসিস, ছবি একটা দেখাচ্ছি। সবচেয়ে প্রাচীন যেই মানুষটাকে আমরা এখনো আবিষ্কার করেছি, আমরা তো হোমো স্যাপিয়েন্স, এরা হলো হোমো হেবিলিস। দেখো তো তুমি এদেরকে মানুষ বলতে রাজি কিনা? এদের নাম হোমো হেবিলিস। বলা হয় পৃথিবীতে এরা 20 লক্ষ বছর আগে পৃথিবীতে ছিল। এবং ব্যাপারটা কিন্তু এমন না যে তুমি 20 লক্ষ বছর, 20 লক্ষ, এবং ব্যাপারটা কিন্তু এমন না যে এরা পৃথিবীতে কি বলছিলাম যেন, হ্যাঁ, তো এরাও মানুষ, মানে এদেরকেও তোমাকে মানুষ বলতে হবে। এদের নাম হোমো হ্যাবিলিস। ও, ব্যাপারটা এমন না যেটা বিজ্ঞানীরা কল্পনা করেছে। এদের অলরেডি ফসিল খুঁজে পাওয়া গেছে এই টাইপের, বা এদের কিছুটা জিনিসপত্র, এরা যে পৃথিবীতে ছিল এইরকম জিনিসপত্র পৃথিবীতে খুঁজে পাওয়া গেছে। তো এদেরকে তুমি চাইলে মানুষ বলতে পারো, কিন্তু অনেকটা দেখো শিম্পাঞ্জির সাথে মিল আছে। কিন্তু প্রথম দিককার মানুষ এরাই, এদের নাম হোমো হেবিলিস। সেখান থেকে আস্তে আস্তে বর্তমান মানুষের জন্ম কত আগে জানো? এই যে আজকের মানুষ, তুমি আমি, হোমো, মাত্র 25,000 বছর আগে। 25,000 আধুনিক মানুষের উদ্ভব এবং সভ্যতার উদ্ভব। এই যে আজকের সভ্যতা মাত্র 25,000 বছর আগে, আমি সেটাকেও মাত্র বললাম। কিন্তু তুমি জাস্ট অবাক হয়ে দেখবা, এই পর্যন্ত তুমি তোমার পৃথিবীর চারপাশে মানুষের যেটা সবচেয়ে প্রাচীন যেই জিনিসগুলো খুঁজে পাওয়া গেছে, মাত্র 6,000 বছর পুরানা। 6,000 থেকে 10,000 বছর পুরানা জিনিসপত্র এই পর্যন্ত আবিষ্কার হয়েছে। এই যে আমাদের পাশের যে প্রাচীন সিন্ধু নগরী, সিন্ধু সভ্যতা, সেটা 6,000 বছর পুরানা। সিন্ধু সভ্যতা, সেটা 6,000 বছর পুরাতন। এটা ওয়ান অফ দ্য প্রাচীন জিনিস যেটা আবিষ্কার করা গেছে। তো সর্বোচ্চ 10,000 বছর আগের মানুষ কেমন ছিল, আধুনিক মানুষ, সেটা আমরা এখন জানতে পারি। কিন্তু এই মানুষ সভ্যতা তৈরি হয়েছে 25,000 বছর আগে। কিন্তু পৃথিবীতে মানুষ আছে দেখো অ্যারাউন্ড, এই তথ্যটা সত্য না 2 কোটি বছর আগে, এই তথ্যটা পুরোপুরি সত্য না, 10 লক্ষ বছর ধরে। সাধারণত বলা হয় 10 থেকে 20 লক্ষ বছর আগে বা 10 লক্ষ বছর আগে এই মানুষের মতো দেখতে এই জিনিসগুলোর জন্ম। এবং 10 লক্ষ বছর আগে কার জন্ম? এই যে হোমো হ্যাবিলিসের। তো এইটাই হলো এই চ্যাপ্টারের মূল কথা, বিবর্তনের মূল কথা। এখন এই চ্যাপ্টারের সবচেয়ে বড় যেটা ভুল ধারণা, সেটা হলো যে বিজ্ঞানীরা, সাধারণ মানুষ যেটা মনে করে বানর থেকে সবার জন্ম। এই কথাটা সত্য নয়। বিবর্তনকে বুঝতে গেলে তোমাকে এই ছবিটা দেখতে হবে। তুমি ব্যাপারটাকে এইভাবে চিন্তা করতে পারো না যে বানর থেকে মানুষের জন্ম। আমি তোমাকে একটা ছবি দেখাচ্ছি, ছবিটা দেখলে একটা আইডিয়া পাবা কিভাবে পৃথিবীতে ইভলিউশন ঘটেছে। তোমাকে এই জিনিসটা চিন্তা করতে হবে। এই চ্যাপ্টারটা পড়ে এইটুকু যদি তোমার আইডিয়া না থাকে, এই চ্যাপ্টার পড়ে তুমি যদি এই আইডিয়াটা না পাও, তাহলে বড় বিপদ। অনেকেই এইচএসসি পড়েও এই আইডিয়াটা থাকে না। তো লেটস স্টার্ট। দেখো এই ছবিটা হলো ইভলিউশনের জার্নি শুরু হলো। এই যে অরিজিন অফ লাইফ, জীবনের শুরু। জীবনের শুরুতে ওই যে বললাম, শুরুতে একটা পক্ষ তৈরি হয়ে গেল ব্যাকটেরিয়া, একটা দিকে চলে গেল প্রকৃত কোষ, আরেকটা চলে গেল আদি ব্যাকটেরিয়া। এদের মতো ইভলিউট করতে থাকলো। ব্যাকটেরিয়ার মতো আবার ডালপালা ছড়াতে থাকলো, ওরা আবার ওদের মতো করে হতে থাকলো।
ব্যাপারটা কিন্তু এমন না যে ব্যাকটেরিয়াটাই পরবর্তীতে প্রকৃত কোষে পরিণত হলো, ব্যাপারটা কিন্তু তা না। এরা এদের মতো করে বড় হতে শুরু করলো, এরা এদের মতো করে। ইউক্যারিওটগুলা একটা তৈরি করলো অ্যামিবা, একটা তৈরি করলো ছত্রাক, ছত্রাকগুলোর মধ্যে আবার পরিবর্তন আসতে থাকলো, একটা চলে তৈরি করলো অ্যানিমেল, অ্যানিমেলগুলোর মধ্যে কেউ তৈরি করলো পরিফেরা, কোনো অংশ থেকে আসলো নিডারিয়া, কোনো অংশ থেকে আসলো বাকি জিনিসগুলা একাইনোডার্মাটা, কোনো অংশ থেকে আসলো ভার্টিব্রাটা। ব্যাপারটা বুঝো, মানে ব্যাপারটা কিন্তু এমন না যে পরিফেরা থেকে বাকিগুলো আসতেছে। অনেকেই ভাবে আগে পরিফেরাটা কনভার্ট হয়ে হলো নিডারিয়া, নিডারিয়াটা কনভার্ট হয়ে হলো প্ল্যাটিয়াম। ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো একটা গাছের 4টা ডাল। এর অর্থ কি 4টা ডাল কি একটা ডাল আরেকটা ডাল থেকে আসতেছে? না, সবাই কাণ্ড থেকে কাণ্ডের সাথে কানেক্টেড। মূল প্রাণীটা এই যে এই জায়গা থেকে, কিন্তু এক একটা এক একভাবে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এক একটা এক একভাবে রূপান্তরিত হচ্ছে। এই যে ভার্টিব্রেট, এর মধ্যে কিছু মাছ হয়ে গেল, আজকে এটা আমি 27 ব্যাচে পড়াইলাম। মাছেরও অনেকগুলো ধরন আছে, কিছু ভার্টিব্রেটের মধ্যে কিছু সরীসৃপ হয়ে গেল, কিছু এরকম হয়ে গেল, ঠিক আছে। আলটিমেটলি ডালপালা ছড়াতে ছড়াতে একটা পর্যায়ে এই যে দেখো, এটার নাম হলো প্রাইমেট। প্রাইমেট মানে সবচেয়ে উন্নত। প্রাইমেট থেকে আসলে এই যে উল্লুক, এইপস, মানকি, একটা পাশ থেকে আসলো মানুষ। ব্যাপারটা কিন্তু এমন না যে বানরটা পরিবর্তন দিনে দিনে পরিবর্তন হয়ে আজকে তোমার আমার মতো মানুষ হবে। অনেকেই দেখবা এই কথাটা ভুল ব্যাখ্যা করে, অনেকেই গালাগালি করে বিজ্ঞানীদেরকে, এটা কম জানার ফল। ব্যাপারটা তা না যে এরা পরিবর্তন হয়েছে। তবে হ্যাঁ, এইটা সত্য, যখন এই যে প্রাইমেট অবস্থায় ছিল এই প্রাণীটা, বানরটা সরাসরি রূপান্তরিত হয় না, তবে এই লাইনটা সত্য, এদের আদি প্রাণীটা, এদের আদি প্রাণী এমন একটা অবস্থা ছিল কোনো একটা সময়, যেই প্রাণীটা থেকে আলটিমেটলি একদিকে মানুষ তৈরি হওয়া শুরু করে, ওই প্রাণীগুলার মধ্যে কারা মিউটেশন হয়ে কেউ কেউ উল্লুকে পরিণত হয়। এই হলো কথা। দেখো এর মধ্যে কিন্তু কোথাও বলা নাই, দেখো এইপস চলে গেল, ঠিক আছে, যে বানর থেকে রূপান্তরিত হয়। তবে এই যে মানুষের গণটা এইপস থেকে আসছে, এইটা একটা সময় ছিল প্রাচীন এইপস, এই এইপস থেকে একটা প্রান্ত আলটিমেটলি মানুষের রূপান্তর হয়, একটা প্রান্ত শিম্পাঞ্জিতে রূপান্তর হয়। কিন্তু এই শিম্পাঞ্জিটা কিন্তু কোনোদিন আর বানরে রূপান্তরিত হবে না। তবে এদের সবার একটা কমন অ্যানসেস্টর ছিল। তো এই কথাটা যারা বলে যে বানর থেকে মানুষ তৈরি হয়েছে, ব্যাপারটা তো এটাও সত্য। এই লেভেলে গেলে বানর থেকে তৈরি হয়েছে। তুমি যদি আরেকটু লেভেলে যাও, তাহলে এই যে দেখো লেমুর, লেমুর থেকে মানুষ তৈরি হয়েছে। তুমি যদি আরেকটু নিচে যাও, তাহলে তুমি বলতে পারবা ইউথেরিয়ান্স, যাদের জরায়ু আছে, যাদের জরায়ু আছে সেখান থেকে মানুষ তৈরি হয়েছে। দেখো এইটা থেকে আসছে হলো এই সব কিছু, এরা যেখান থেকে তৈরি হয়েছে সেখান থেকে মানুষ তৈরি হয়েছে। তুমি যদি আরেকটু নিচে যাও, যাদের 4টা পা আছে, এদের সবারই আদি প্রাণীটা তো সেম। তুমি যদি আরেকটু নিচে যাও, তুমি দেখতে পাবা যে আদি প্রাণীগুলো তো একসময় একই রকম হবে, মাছ থেকে মানুষ তৈরি হয়েছে। তো ডিপেন্ড করছে যে তুমি কোন জায়গাটাতে খেয়াল করছো। তো বিবর্তন চ্যাপ্টারের মূল কথা আমি তোমাকে চেষ্টা করলাম বোঝানোর। এইটা হলো ইভলিউশন ট্রি। এই জিনিসটা দেখে তুমি অ্যামেজড হতে পারো। এখন কথা হলো যে এই জিনিসটা কিভাবে ঘটলো, একা একা ঘটলো। আমি মনে করি এটা একা একা ঘটা কিভাবে সম্ভব। যদিও বিজ্ঞানীরা বিভিন্ন থিওরি দিচ্ছে, কিন্তু সেই থিওরিগুলো হজম করা খুবই কঠিন। আল্লাহ পাক নিজ হাতে এভাবে সাজিয়েছেন, একটা নির্দিষ্ট অর্ডারে তৈরি করেছেন, একটা কোষ থেকে সকল কোষের জন্ম। এই পড়াগুলোকে আমাদের পড়ার মধ্যে আছে, আছে। এই পড়াগুলোই আমরা পড়ব। তোমার পরীক্ষায় এই প্রশ্নটাই আসবে, কেন এত আলোচনা করলাম? বিবর্তনের সপক্ষে প্রমাণ দাও। বিবর্তন যে সত্য, এইটার সপক্ষে তোমাকে যুক্তি উপস্থাপন করতে বলবে। এই চ্যাপ্টার থেকে যদি একটা সিকিউ আসে, এটা হলো সেই সিকিউটা, বিবর্তনের সপক্ষে যুক্তি দাও। তুমি এই বই দেখতে পাবা বিবর্তনের সপক্ষে কয়েক রকমের যুক্তি দেওয়া আছে। শুক্রবার এই চ্যাপ্টারের উপর এক্সাম নিব। তো কিন্তু তার আগে বিবর্তনের সপক্ষে তুমি আগে দেখো তো, বিবর্তনের সপক্ষে যুক্তি, ঠিক আছে। বিবর্তন যে সত্য, কি কি যুক্তি দিয়ে বিজ্ঞানীরা প্রমাণ করার চেষ্টা করছেন। লেটস হ্যাভ আ লুক।
ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের সবার কি জানুয়ারিতে টেস্ট স্টার্ট হয়ে যাবে না? একটা নোটিশ আসছিল কয়েকদিন আগে, এটাই হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, তাহলে দেখো বিবর্তনের সপক্ষে প্রমাণসমূহ কি কি প্রমাণ আছে বিবর্তনের সপক্ষে, চলো আমরা দেখার চেষ্টা করি। তো একটা প্রমাণ তো বুঝতে পারলা যে সবার জন্ম এক জায়গা থেকে, এটা কিভাবে বুঝবো? এই প্রমাণটাকে বলা হচ্ছে, হেডলাইনের দিকে তাকাও, অঙ্গ সংস্থানিক প্রমাণ। অর্থাৎ বডি দেখে কিভাবে আমরা বুঝতে পারবো এটার নাম কি প্রমাণ? অঙ্গ সংস্থানিক। প্রথমে কি আলোচনা করলো? তুলনামূলক অ্যানাটমি, কার বডি কেমন, কার বডি কেমন। লেটস হ্যাভ এ লুক। দেখো আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে, মাছ, ব্যাং, সাপ, পাখি, মানুষ। মাছের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ? একটা, দুইটা। ব্যাঙের কয়টা? একটা, দুইটা, তিনটা। সাপের কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। কিন্তু সাপের যে চারটা প্রকোষ্ঠ, এটা অসম্পূর্ণভাবে চারটা। দেখো এই যে এই জায়গাটা গ্যাপ আছে, সম্পূর্ণ প্রকোষ্ঠ না। কিন্তু মানুষের প্রকোষ্ঠ একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে দেখো আস্তে আস্তে উন্নতি হচ্ছে। তুমি আমাদের চারপাশে দেখলেও তো বুঝতে পারবা। সবার আগে আসলো বাটন ফোন, টেলিফোন, তারপরে আসলো বাটন ফোন, তারপরে আসলো স্মার্টফোন। ভবিষ্যতে স্মার্টফোন, এটাকে তুমি ভাববে স্মার্টফোন এটা কোনো জিনিস? চোখের মধ্যে ফোন লাগানো থাকবে, ব্রেনের মধ্যে ফোন লাগানো থাকবে, চিন্তা করবা মানুষের কাছে কল চলে যাবে। এটা সর্বোচ্চ 50 বছর লাগবে। যখনই কোনো একটা প্রযুক্তি আসে, আগের প্রযুক্তিটাকে জাস্ট মনে হয় এটা একটা পিওর ক্র্যাপ। আজ থেকে 100 বছর আগে, আজ থেকে 100 বছর আগে টেলিফোন আবিষ্কার হয়েছে ধরো, তখন মানুষ ভাবতো ওয়াও টেলিফোন। তুমি চিন্তা করো 1600 সালে যখন আকবর এই দেশের রাজা, পুরো ভারতের রাজা, ওর মতো পাওয়ারফুল এই তল্লাটে কেউ নাই। ওই সময় পুরো পৃথিবীতে ওর মতো পাওয়ারফুল কেউ ছিল বলে মনে হয় না। কিন্তু আকবর ওর এই এলাকা থেকে পাশের এলাকার খবর সেকেন্ডের মধ্যে জানতে পারতো না। আমরা তো কোনো রাজা বাদশার বাচ্চা না। তুমি পুরো আমেরিকাতে এই মুহূর্তে কী হচ্ছে চ্যাটজিপিটিকে প্রশ্ন করলে বলে দিবে সারাদিনের খবর। আকবরের পুরো পৃথিবীর কোথায় কী হচ্ছে এটা জানতে 1 মাস লেগে যেত, তোমার লাগতেছে কয়েক সেকেন্ড। নতুন প্রযুক্তি যখন আসে, পুরাতন সব কিছুকে মনে হবে ক্র্যাপ। 100 বছর আগে টেলিফোনটাকে সেই ওয়াও টেলিফোন। এখন তোমার যদি টেলিফোন মোবাইল থাকতে টেলিফোন কিসের, তাই না? আগে টিভিকে মানুষ কি দারুণ বলে মনে করতো, এখন টিভির বদলে মানুষ ইউটিউব দেখে। জিনিসপত্র একদম চেঞ্জ হয়ে গেছে, মানে একদম আপডেট হলে তো পুরাতনগুলো অনুন্নত থাকবে, নতুন যা আসবে উন্নত। বিজ্ঞানীরাও তাই বলছে। দেখো মাছের হৃৎপিণ্ডে 2টা প্রকোষ্ঠ, উভচরের 3টা, 4টা অসম্পূর্ণভাবে, আমাদের পুরোপুরি 4টা। তাহলে আস্তে আস্তে উন্নত হচ্ছে, এটা থেকেই তো বোঝা যায় যে বিবর্তন সত্যি। আচ্ছা, এইটা একটা কথা। একইভাবে তুমি দেখো মস্তিষ্কের গঠন, মস্তিষ্কগুলো দেখতে একই রকম, কিন্তু দেখো তো মাছের মস্তিষ্ক, এটা হচ্ছে ব্যাঙের মস্তিষ্ক একটু জটিল, ব্যাঙের চেয়ে সাপের মস্তিষ্কটা একটু জটিল, সাপের চেয়ে পাখির মস্তিষ্কটা পাখি আরেকটু বুদ্ধিমান। দেখো পাখি রাশিয়া থেকে বাংলাদেশে উড়ে আসে, আবার শীতকাল শেষ হলে বাংলাদেশ থেকে রাশিয়াতে ফেরত যায়, সাইবেরিয়াতে ফেরত যায়। বুদ্ধি না থাকলে হবে? তুইও তো নিজে পারবি না। একটা পাখি সাইবেরিয়া থেকে রাস্তা চিনে প্রত্যেক বছর বাংলাদেশের ওই গ্রামের ওই গাছটাতে আসে। চিন্তা করো ওর মাথায় কি পরিমাণ জিপিএস লাগানো। তুমি আমি পারবো? আমরা তো 2 দিন পরে জিনিসপত্র ভুলে যাই। আর মানুষের মস্তিষ্ক সবচেয়ে উন্নত। তুমি একটু তাকায় দেখো, প্রত্যেকটা মস্তিষ্কের গঠন কিন্তু অলমোস্ট সেম, শুধুমাত্র আমাদেরটা সবচেয়ে ডেভেলপড সেরেব্রাম। বিজ্ঞানীরা এটা দিয়েই প্রমাণ করার চেষ্টা করছে যে এটা তো আসলে ক্রমাগত উন্নতি হচ্ছে, এটাই বিবর্তনের সপক্ষে প্রমাণ। তারপর এখানে 2টা শব্দ আছে, সমসংস্থ অঙ্গ, সমবৃত্তি অঙ্গ। সমসংস্থ মানে কি? একই জায়গায়। তুমি তাকায় দেখো মানুষের হাত, গরু ছাগল বিড়ালের সামনের পা, তিমি মাছেরও কিন্তু হাত আছে, সামনের হাত, ওটাকে বলে ফ্লিপার। হুবহু দেখতে মানুষের মতো, মানুষের হাতের মতো। দেখো তিমি মাছের ফ্লিপার, দেখো হিউমেরাস, রেডিয়াস, আলনা, হাতের আঙ্গুল। তিমি মাছের আর তোমার শরীর হুবহু একই। বাদুরের ডানা, যেগুলোর গঠন একই জায়গায় থাকে, হুবহু দেখতে একই, এগুলো সবগুলা সংস্থ মানে কি? একই জায়গায়, হোমোলগাস অর্গান। অবাক করা ব্যাপার না? তোমার হাত আর তিমি মাছের হাত হুবহু একই।
চিন্তা করতে পারো, বিড়ালের পা, তোমার পা, যাদের হাতে আঙ্গুল আছে হুবহু একই। এটার নাম সমসংস্থ। এটা থেকে বিজ্ঞানীরা ধারণা করছে যে এরা তো তাহলে একই জায়গা থেকে আসছে, কিছু জিনিস পরিবর্তন হয়েছে, কিছু জিনিস পরিবর্তন হয়নি, এগুলোর নাম সমসংস্থ, যেগুলো একই জায়গায় থাকে। এবার সমবৃত্তি, বৃত্তি মানে কাজ, বলে না বৃত্তি বা পেশা কি, বৃত্তি মানে কাজ। দেখো তো যে সকল অঙ্গের কাজ একই, যেমন পাখির ডানা পাখিকে উঠতে সাহায্য করে, প্রজাপতির ডানা প্রজাপতিকে উঠতে সাহায্য করে, বাদুড়ের ডানা বাদুড়কে উঠতে সাহায্য করে। এদের সবারই নাম ডানা, কিন্তু একটা পাখির ডানার সাথে একটা প্রজাপতির ডানার কোনো তুলনা হবে? পাখির ডানা কত পাওয়ারফুল, হাড্ডি থাকে, পালক থাকে, প্রজাপতির ডানায় কিচ্ছু থাকে না। বাদুড়ের ডানা একদম গঠন আলাদা। এদের প্রত্যেকেরই গঠন আলাদা, কিন্তু যদি কাজ একই হয় সেটাকে আমরা বলবো সমবৃত্তি অঙ্গ। কথা ক্লিয়ার? ওকে। তারপর একই জিনিস কোনো কোনো প্রাণী ব্যবহার করতে পারে, কোনো কোনো প্রাণী ব্যবহার করতে পারে না। যেমন তোমাদেরকে দেখাচ্ছি, যেমন এই যে দেখো, এটা একটা ব্যাঙের চোখ, এইটা একটা ব্যাঙের চোখ। ব্যাঙের চোখেও তিনটা পর্দা, তোমার আমার চোখেও তিনটা পর্দা, তিনটা পাতা, একটা উপরের পাতা একটা নিচের পাতা। যেটা তুমি দেখতে পাচ্ছ না সেটা হলো এই যে চোখের যে কোণে ময়লা জমে ওখানে যে গোলাপি কালারের, ওইটা আমাদের নিকটেটিং পর্দা। আমাদের ওটা কোনো কাজেই লাগে না, কিন্তু ব্যাঙের শরীরে দেখো উপরের নিচের এই যে নিকটেটিং পর্দা, এই যে নিকটেটিং পর্দা দেখো, এটা ওর চোখকে ঢেকে রাখে। ব্যাঙ ওটাকে কাজে লাগাতে পারে, কিন্তু মানুষের ক্ষেত্রে দেখা গেছে এটাকে আর কাজে লাগানো দরকার পড়ে না, সেজন্য মানুষের শরীরে এটা কাজে লাগে না, এটা মানুষের শরীরে নিষ্ক্রিয় অঙ্গ। তারপর তুমি তোমার কান নাড়াইতে পারো না, তুমি হাতির কান নাড়াইতে দেখছো না, হাতিটার কানটাকে নাড়াতে পারে। আমাদেরও কিন্তু কানে মাংস আছে, কিন্তু আমরা সেই মাংসপেশিটাকে কাজে লাগাতে পারি না। আমাদের কানের পেশিগুলো দিয়ে কোনো কাজ আমরা করতে পারি না, আমাদের কানের পেশি কোনো কাজ করে না। তাহলে নিকটেটিং মেমব্রেন আমাদের কোনো কাজ করে না, কিন্তু ব্যাঙ পাখি এদের ক্ষেত্রে কাজ করে। তারপরে আমাদের দেখো একটা ভাল্লুকের লোম, ওদের কি কাজ করে? আমাদের শরীরে লোম থাকলেও কি না থাকলেও কি, দেখো তুমি কোনো নায়িকার শরীরে লোম খুঁজে পাবা না, হারিকেন দিয়ে খুঁজলেও লোম খুঁজে পাবা না। নায়কদের পেতে পারো, নায়িকাদের কারো পাবা না। তাকিয়ে দেখো তার হাতের দিকে, দেখবে কোনো লোম নাই, সবাই লোম তুলে ফেলে। আমাদের শরীরে লোম না থাকলে তো আমাদের তেমন কোনো ক্ষতি হবে না। বুঝতে পারলাম? খুব একটা লোম আমাদের শরীরের নিষ্ক্রিয় অঙ্গ, কিন্তু একটা ভাল্লুকের লোম কাটে নাও, ও মারা যাবে ঠান্ডায়। বুঝতে পেরেছি? আক্কেল দাঁত, অনেকের কিন্তু আক্কেল দাঁত গজায় না, আমার নিজেরই আক্কেল দাঁত এখনো পুরোপুরি গজায় নেই, দুইটা আক্কেল দাঁত। সবার পেছনে দাঁতটা 32 নম্বর দাঁতটা কেবল আক্কেল দাঁত, এই পাটির 8 নাম্বার, এই পাটির 8 নাম্বার, এই দাঁতগুলো কেবল আক্কেল দাঁত। অনেকেরই কিন্তু আক্কেল দাঁত গজায় না। ঠিক আছে? অন্যান্য প্রাণীর কিন্তু আক্কেল দাঁত লাগে খাবার খাওয়ার জন্য। কানের পেশি বললাম, তোমরা এটা বাংলাদেশে বলা খুবই রিস্কি, কিন্তু দেখো একসময় মানুষেরও লেজ ছিল, তোমার এটা বিশ্বাস হবে না, একসময় মানুষেরও লেজ ছিল। আজ থেকে কয়েক লক্ষ বছর আগে মানুষেরও লেজ ছিল। এখনও মাঝে মাঝে হঠাৎ করে লেজযুক্ত বাচ্চা পৃথিবীতে জন্ম হয়। তোমার কাছে মনে হতে পারে এটা কি সত্যি? এই ছবিগুলো কিন্তু সব রিয়েল ছবি। লেজযুক্ত বাচ্চার মাঝে মাঝেই জন্ম হয়। এই লেজটা যেই হাড্ডিতে লাগানো থাকে সেই হাড্ডিটার নাম কক্কিস। বিবর্তনের ফলে এই লেজটা একসময় চলে গেছে, আমাদের আর লেজের প্রয়োজন হয় না। গরু ছাগলীদের প্রয়োজন হয়, আমাদের প্রয়োজন হয় না, কিন্তু এরকম ঘটনা কিন্তু ঘটে। হ্যাঁ, তো এই কথাটাই তো এই জায়গায় লেখা যে কক্কিস নামক লেজের এই লেজটা যে জায়গায় যে হাড্ডিতে লাগানো, সেই হাড্ডিটা আমাদের আছে, কিন্তু হাড্ডিটা তো আর কোনো কাজ নেই, কারণ আমাদের তো লেজ নাই। ওকে। অ্যাপেন্ডিক্স তোমরা সবাই শুনেছ, এটা আমাদের শরীরে এখন পর্যন্ত খুব দারুণ কিছু কাজ করে ব্যাপারটা তা না, এটা আমাদের শরীরে খুব যে একটা কাজ করে ব্যাপারটা তেমন না আর কি। অ্যাপেন্ডিক্স আমাদের কেটে ফেললে আমাদের কিচ্ছু যায় আসবে না, যদিও বিজ্ঞানীরা নতুন করে আবিষ্কার করছে যে অ্যাপেন্ডিক্সের কিছু না কিছু কাজ আছে, বাট এখন পর্যন্ত এটা নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে এটা একটা বিবর্তনের ফল, যখন আমরা উন্নত হয়ে গেলাম কিছু অঙ্গ আমাদের প্রয়োজন হলো না, কিন্তু অনুন্নত প্রাণীতে এই অঙ্গগুলোর প্রত্যেকটাই কাজে লাগে। যেমন চোখের পর্দা, লোম, প্রতিটাই তো বললাম, কানের পেশি, ওদের এগুলো কাজে লাগাতে হয়, তোমার আমার কাজে লাগাতে হয় না, কারণ হাতি তো আর হাত দিয়ে মাছিটাকে তাড়াইতে পারে না, তুমি আমি হাত দিয়ে মাছিটাকে তাড়াই ফেলতে পারি।
ওকে, কথা ক্লিয়ার? গ্রেট। ঠিক আছে, এবার কথা পড়া কি বুঝতে পারতেছো? এবার এগুলো ছিল অঙ্গ সংস্থান, অঙ্গ দিয়ে তোমাকে বলে ভ্রূণতাত্ত্বিক প্রমাণ দাও। যদি এটা পরীক্ষায় আসবে না, মূলত অঙ্গটাই পরীক্ষায় আসে, এইটাই সিকিউতে আসবে। ভাই আক্কেল দাঁত গজানো বা অনেকে নর্মাল দাঁতগুলোর সাথেই জাস্ট কয়েক বছর পর থেকে গজানো স্টার্ট হয়, এগুলোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? প্রশ্নটা বুঝতে পারিনি। আচ্ছা, ভ্রূণতাত্ত্বিক প্রমাণ দেখো, প্রাণীগুলোর দিকে তাকাও। মাছ, উভচর, কচ্ছপ, মুরগি, শূকর, গরু, খরগোশ, মানুষ, দেখো তো সবগুলোই ছোটবেলায় দেখতে একই রকম। তোমাকে কি কিছু বলতে হবে? সবারই শুরুটা একই রকম কিভাবে হয়? এটা থেকে একটা আইডিয়া তুমি পেতে পারো যে বিবর্তন সত্যি। আচ্ছা ফাইন। এবার জীবাশ্ম, হোয়াট ডাজ ইট মিন বাই জীবাশ্ম? জীবাশ্ম শব্দের অর্থ একটা জীব যেটা দুনিয়াতে বেঁচে ছিল, সেই জীবটা আজ থেকে 1 কোটি বছর আগে বেঁচে ছিল, সেটা এখন আর দুনিয়াতে নাই, কিন্তু সেটা যে জায়গায় মরে গেছিল সেই জায়গায় ওটার কঙ্কাল খুঁজে পাওয়া যাচ্ছে। ওই জিনিসগুলোকে আমরা বলি জীবাশ্ম, রাইট? তো দেখো প্রাগৈতিহাসিক জীবের চিহ্ন যেখানে আলোচনা করা হয়, যেই বিদ্যা, সেটা নাম প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজিতে জীবাশ্মবিদ্যা আলোচনা করা হয়। তো জীবাশ্ম ঘোড়ার, আজকের যে ঘোড়া, এই ঘোড়া আজীবন এমন ছিল না। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো এই ঘোড়া এক সময় কত ছোট ছিল, আস্তে আস্তে ঘোড়াটা এখন বড় হয়েছে। এটাও কিন্তু আধুনিক ঘোড়া না। সবচেয়ে আধুনিকতম ঘোড়া নাম হলো ইকুয়াস, সবচেয়ে আধুনিক ঘোড়া। সবচেয়ে প্রাচীন ঘোড়ার নাম ইওহিপ্পাস। তো এই ঘোড়াগুলো আস্তে আস্তে 1 বাই 1 আজকের আধুনিক ঘোড়ায় পরিণত হয়েছে। কোটি কোটি বছর ধরে পরিবেশের সাথে টিকে থাকার জন্য ঘোড়া 1 বাই 1 উন্নত হয়েছে। এই ছবিটাই দেওয়া। একদম প্রাচীন যে ঘোড়া, সেই ঘোড়াটার এইরকম আঙ্গুল ছিল, পরবর্তী ঘোড়ার এরকম আঙ্গুল, তারপর ঘোড়ার আঙ্গুলগুলো ছেটে ফেললো। বর্তমানে ঘোড়ার নিচে এইরকম আঙ্গুল ছাড়াই ওরা যাতে দৌড়াতে পারে। অনেকের আক্কেল দাঁত গজায় না, অনেকে লেটে গজায়। হ্যাঁ, এটি তো বইয়ে লেখা। কারো কারো গজায় না, না গজালেও সমস্যা নেই, লেটে গজায়, এতেও কোনো সমস্যা নেই। তবে গজাইলে অনেক ব্যথা করে, কারণ আক্কেল দাঁতের জন্য অনেকের মুখে জায়গা থাকে না। হ্যাঁ, তো এই যে দেখো ঘোড়ার আলটিমেটলি, প্রাচীন যে ঘোড়ার যদি জীবাশ্ম খুঁজে পেয়েছে এরা, ওদের এরকম পা ছিল, পায়ের মধ্যে এরকম আঙ্গুল ছিল, পরবর্তীতে আস্তে আস্তে এখন আঙ্গুলগুলো কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। তো এইটা হলো তোমার কি? এটা হলো তোমার জীবাশ্মগত প্রমাণ। জীবাশ্ম খুঁজে পেয়েছে। আচ্ছা, দারুণ। জীবাশ্মগত প্রমাণের মধ্যে এখানে আরও একটা প্রমাণ আছে। জীবাশ্মগত প্রমাণের মধ্যে এই প্রমাণটার নাম দিয়েছে এরা ঘোড়ার বিবর্তনের ধারা। এর পরে নামটা দেখো, এইটা দারুণ, আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্সটা কি? তুমি তো এই ছবিটা তো তুমি দেখলা, তোমাকে তো আমি একটা ছবি দেখাইলাম, তাই না? মনে পড়ে কিনা? আমি তো তোমাকে একটা ছবি দেখাইলাম। আচ্ছা ধরো এই ছবিটাই চিন্তা করো। আচ্ছা, তো ধরো এইটা হলো এইপ, এইটা হলো আজকের মানুষ। এটা তো একটা এইপ, এই অবস্থা থেকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে, তো যখন অবস্থাটা এমন ছিল এর শরীরে, যখন এটা 50% এইপ, 50% মানুষ, এরকম একটা অবস্থা তো অবশ্যই ছিল এর শরীরে। এটাকে আমরা মানুষ বলবো না, কিন্তু এর শরীরে কিছু মানুষেরও গুণাবলী চলে আসছে, কিছু এইপেরও গুণাবলী আছে। এই জিনিসটাকে বলে মিসিং লিঙ্ক, বা এটাকেই বলে কানেক্টিং লিঙ্ক। কানেক্টিং, সংযোগকারী সূত্র, কানেক্টিং লিঙ্ক। তো বিজ্ঞানীরা ধারণা করেন সাপ এবং পাখির মধ্যে একটা সম্পর্ক আছে। সাপ থেকে পাখির জন্ম, সাপ থেকে ডিরেক্টলি পাখি না,
কিন্তু সরীসৃপগুলা পরিবর্তিত হতে হতে পাখির জন্ম হয়। সেই জন্য বিজ্ঞানীরা বলেছেন পাখি হলো মহিমান্বিত সরীসৃপ, গ্লোরিফাইড রেপটাইলস। তার মানে এমন কিছু একটা থাকবে যেটা একদিক দিয়ে সাপের মতো বা সরীসৃপের মতো, একদিক দিয়ে পাখির মতো। এই জিনিসটারই নাম হলো আর্কিওপটেরিক্স। টেরিক্স মানে পাখি, ডানাযুক্ত, আর্কিও মানে প্রাচীন পাখি। এই পাখিটার কিছু অংশ পাখির মতো, কিছু অংশ সরীসৃপের মতো। এখানে সেই কয়েকটা কথা বলা আছে। সরীসৃপের মতো এটার দেহটা লম্বা, এর লেজ আছে। পাখির কি এত লম্বা লেজ থাকে নাকি? সাপের মতো এটা লেজ আছে। এটার দেহের কঙ্কালগুলা, হাড্ডিগুলা, পাখির হাড্ডিগুলো বাতাসপূর্ণ, বাতাস দিয়ে ভরা। এদের হাড্ডিগুলোতে বাতাস থাকে না। এটা সাপের মতো নিরেট হাড্ডি। এদের দাঁতগুলা তীক্ষ্ণ, ধারালো, অনেকটা কুমিরের মতো। এদের 3টা করে আঙ্গুল আছে যেগুলা কোনোভাবেই পাখির সাথে মিলে না। আবার কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো পাখির মতো, যেমন এদের শরীরে পালক থাকে, এদের মুখের সামনে মুরগির ঠোঁটের মতো বিক আছে, ঠিক আছে। এদের রক্ত মানুষের রক্তের মতো গরম রক্ত। মনে রাখতে হবে পাখির রক্ত কিন্তু গরম, মানুষের রক্ত কিন্তু গরম। আর মাছের রক্ত, সাপের রক্ত, ব্যাঙের রক্ত কিন্তু ঠান্ডা। এদের রক্ত ছিল গরম রক্ত। তো এই যে কিছু মিলের বৈশিষ্ট্য, এটা হলো আর্কিওপটেরিসের বৈশিষ্ট্য। এটা একবার পড়তে পারো তোমরা, আর্কিওপটেরিসের কী কী বৈশিষ্ট্য। তো এই জন্য অনেকেই বলেছে পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ। জেনে গেলা। আচ্ছা, এছাড়াও এখনো পর্যন্ত দুনিয়াতে কিছু প্রাণী আছে। তুমি কি একটা প্রাণীর নাম বলতে পারবা যেই প্রাণীটা ডিম দেয় আবার দুধ দেয়? কোন প্রাণীটা একই সাথে ডিম দেয় এবং দুধ দেয়? কেউ কি বলতে পারবা? এটা তোমরা জানো না? এটা সেই মজা। এই প্রাণীটার নাম হলো প্লাটিপাস। তাহলে চিন্তা করো, এই প্রাণীটা একই দিক দিয়ে যেমন স্তন্যপায়ীর মতো বাচ্চাকে দুধ খাওয়ায়, আরেক দিক দিয়ে এটা পাখির মতো ডিম দেয়। তার মানে দেখো এর শরীরে 2টা বৈশিষ্ট্য বিদ্যমান। এই প্রাণীটার নাম হলো প্লাটিপাস। তোমরা প্লাটিপাস প্রাণীটা দেখলেই বুঝতে পারবা কত নিরীহ একটা প্রাণী। এরা হলো জীবন্ত জীবাশ্ম। এরা কি? এরা আজ থেকে এদের কয়েক লক্ষ বছর আগে এরা ছিল, বা কয়েক কোটি বছর আগে ছিল, কিন্তু এরা দুনিয়াতে এখনো আছে। এদের সকল সাঙ্গপাঙ্গ মরে গেছে, কিন্তু এরা এখনো আছে। এটাকে তুমি হাঁস বলবা না শুশুক বলবা, এরা একই সাথে ডিম পাড়ে এবং একই সাথে দুধও দেয়। আরে কিসের মানুষ! কোন প্রাণী একই সাথে দুধ আর ডিম দুইটাই দেয়? উত্তর হলো প্লাটিপাস বা হংসচঞ্চু। এদেরই কিছু ভাই বোন আছে, এই প্রাণীগুলাকে বলে জীবন্ত জীবাশ্ম। এদের সকল ভাই বন্ধু আজ থেকে কোটি কোটি বছর আগে মারা গেছে, এরা এখনো টিকে আছে। কি কি নাম এদের? এই যে প্লাটিপাস, লিমুলাস, নটিলাস, লাটিমারিয়া, সুন্দর সুন্দর নাম। এই প্রাণীগুলার শরীরে এমন সব বৈশিষ্ট্য আছে। লিমুলাস মিক্সচার, এরা হলো মিক্সচার, ঠিক আছে। এই প্রাণীগুলা দারুণ, বুঝতে পেরেছো? অস্থিযুক্ত সামুদ্রিক মাছ, মানুষ না। ওকে, দারুণ। এই যে পেরিপেটাস, এটা অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার মিক্সড পেরিপেটাস। এই প্রাণীগুলো এখনো দুনিয়াতে আছে, যেটা একদিক দিয়ে অ্যানিলিডার মতো, একদিক দিয়ে আর্থ্রোপোডার মতো। এটা একদিক দিয়ে পোকা, পেরিপেটাস। এই প্রাণীটা একদিক দিয়ে অ্যানিলিডার বৈশিষ্ট্যযুক্ত, দেহ খণ্ডকায়ন আছে, আবার একদিক দিয়ে মাথায় অ্যান্টেনা আছে, আর্থ্রোপোডার মতো। তো মিক্সচার, দিস ইজ দ্য মিক্সচার। ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে। সো এই যে তাকায় দেখো প্লাটিপাস, যেমন অর্নিথোরাইঙ্কাস, সার্চ দিয়ে প্রাণীটাকে দেখি। এটা আমি নিজে অনেকদিন ধরে দেখছি না।
অর্নিথোরাইনকাস গ্রুপের প্রাণীগুলো প্লাটিপাস, বইয়ের পড়া প্লাটিপাস। এই যে প্লাটিপাস মনে রাখতে হবে না। এই দেখো আমি মাত্র কি প্রশ্ন করলাম, কোন প্রাণীটা ডিম দেয় আবার কোন প্রাণীটা দুধ দেয়? প্লাটিপাস। অর্নিথোরাইনকাস মানে কি? এটা প্লাটিপাস গ্রুপেরই অপর নাম, প্লাটিপাস। অর্নিথোরাইনকাস মানে কি? প্লাটিপাস। বুঝাতে পেরেছি? সো দিস ইজ বিউটিফুল। প্রত্যেকটা প্রাণীর ছবি দেওয়া। এই যে পেরিপেটাস, এটার মধ্যে অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার বৈশিষ্ট্য দেওয়া। এই যে প্লাটিপাস হংসচঞ্চু, এটা একই সাথে ডিম এবং একই সাথে দুধ দেয়। এই যে আমি মাত্র পোস্ট করলাম আমার গ্রুপে, আমার পেজে, বলা মাত্র সবাই উত্তর দিয়ে দিল। অবশ্য আমার মনে হয় ফেসবুকে তো অন্যের উত্তরটা দেখে উত্তর দেওয়া যায়। 3 মিনিটে 17 জন কমেন্ট করে ফেলছে, সবাই বলছে প্লাটিপাস। দেখতে পাচ্ছ? তাহলে তোমরা এটা জানতে না, সবাই জেনে গেলা। দ্যাটস গ্রেট। সুন্দর সুন্দর পড়া। তো মোটামুটি পরীক্ষায় এটাই আসবে যে বিবর্তনের সপক্ষে প্রমাণ দাও। পরীক্ষায় বলবে প্রথম প্রমাণটা, পরীক্ষায় তোমার কাছে প্রথম প্রমাণটা চাইবে অঙ্গ সংস্থানিক প্রমাণ দাও। অঙ্গ সংস্থানিক প্রমাণ আমরা 3 ভাবে দিব। প্রথম প্রমাণটার নাম হলো অ্যানাটমিক্যাল, তুলনামূলক গঠনের তুলনা করবা। আমাদের মস্তিষ্ক এক, হার্ট আস্তে আস্তে উন্নত হচ্ছে, মূলত এইটাই প্রমাণটা আসে। নিষ্ক্রিয় অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, তুলনামূলক প্রমাণ, এই প্রথমটাই পরীক্ষায় প্রশ্ন আসে যে বিবর্তনের সপক্ষে তুমি কয়েকটা প্রমাণ হাজির করো, তুলনামূলক শারীর স্থান দিয়ে প্রমাণ হাজির করো, যে কোনো একটা, যে এই টপিক থেকে এটাই প্রশ্ন আসবে। সো দ্যাটস গুড। আমরা আসলে চ্যাপ্টারটার মূল পড়া শেষ করে ফেলেছি। এই চ্যাপ্টার থেকে ভাইয়া বাকি বিজ্ঞানীগুলোর নাম পড়বা এই বক্সটা থেকে। বিবর্তনের সবচেয়ে বিখ্যাত কথাটা কে বলছে? ডারউইন। তার বইটার নাম কি? অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। দিস ইজ এ মাস্ট টু নো। অরিজিন অফ, এটার মতবাদের নাম কি? প্রাকৃতিক নির্বাচন মতবাদ। আর ল্যামার্কেটটার নাম কি? ফিলোসফিক জুলজিক। বইটার নাম কি? এই তো ভাই, এদিকে আইব কিনা? এই সামনের যে পড়াগুলা, এগুলো দাগানো লাইনগুলো রিডিং পড়তে পারো। এগুলো পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। এগুলোর দাগানো লাইনগুলো রিডিং পড়তে পারো। এমসিকিউ কিছু আসতে পারে, কিন্তু সিকিউ শেষের যে পড়াটা আমরা এতক্ষণ ধরে পড়লাম, সিকিউ মূলত সেখান থেকে আসবে। এটাই হলো সত্যি কথা। সামনের এই সকল ভংচক যদি কখনো সিকিউতে আসে, ওই প্রশ্ন কোনোদিন উত্তর করার দরকার নেই। এগুলো পড়ে সময় নষ্ট করার দরকার নেই, শুধু এমসিকিউ এর জন্য পড়বা। তাহলে কি সুন্দর আমরা সবাই পড়লাম। আমরা সবাই পারবো কিনা, কথা ক্লিয়ার কিনা, সবাই কি বুঝতে পেরেছো? সো দ্যাট ইজ ইট। ভাইয়া এত নাম সাল কি মনে রাখতে লাগবে না, আপাতত এগুলো মনে রাখা লাগবে না। আপাতত তুমি সিকিউ এর জন্য প্রিপারেশন নাও। চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারলাম। প্রিয় ভাই বোনেরা, নেক্সট দিন একটা উদ্ভিদ বিজ্ঞান চ্যাপ্টার শুরু করবো। যারা ক্লাসগুলো করছো না, আবারও বলছি, সামনে এগুলো করার টাইম পাবে না। এইচএসসি তোমাদের জীবনে কি ভয়ঙ্কর হতে যাচ্ছে তোমাদের কোনো আইডিয়া নাই। সামনের 1 বছর ভয়ঙ্কর পড়ালেখা, ডেইলি ক্লাস ডেইলি করার চেষ্টা করো, দ্যাট উইল হেল্প। চ্যাপ্টারটা শেষ করলাম, সবাইকে ক্লাসটা করার অনুরোধ থাকবে। আবার চ্যাপ্টারটা যা যা পড়ালাম সব কিছু আবার পড়ার অনুরোধ থাকবে। ঠিক আছে? সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।